কোন জায়গায় আগে দিচ্ছস? বোর্ডই হয় না। অন্তরে নামাজ থাকলো না। এই নিচে রেডি করছো? আদি কই? আদি এইটা ওই পাশে গেল কেন? ওই পাশে আসবে না? তো বেশি ছিল না এটাকে ইয়াটা ছিল কেউ অন করে দিলাম ওটা ওটা উত্তরে রাখবে ওটা। রাখবো, তাড়াতাড়ি রাখবো। এই বারটা এই পাশে নিয়ে এসে দেওয়া যায় না? আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কিন্তু টাইমের একটু আগে শুরু করে দিলাম তোমরা আসার জন্য আর কি। আমরা ক্লাসের দরজা খোলা রাখছি, তোমরা চলে আসো। চলে আসলেই আমরা হচ্ছে ক্লাস শুরু করবো আর কি। এর মাঝখানে হচ্ছে কিন্তু আমিও একবার এভরিওয়ান মেনশন দিয়ে দিলাম, তোমাদের অন্তর ভাই কিন্তু একবার এভরিওয়ান মেনশন দিয়ে দিছে। তো তোমরা একটু তাড়াতাড়ি ক্লাসে চলে আসো, তাহলে আমরা সময়ের সাথে সাথে ক্লাস শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এর আগে তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করে ফেলছো তারা আমাকে একটু এনশিওর করো যে তোমরা আমার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং পেছনে বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওকে, এটা একটু এনশিওর করো। ওকে, একটু আমাকে জানাও কিন্তু, হ্যাঁ, যেগুলো বলতেছি যে হচ্ছে কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, ভয়েসটা বোঝা যাচ্ছে কিনা, একটু কনফার্ম করো। তারপরে আমরা কিন্তু অলরেডি 9টা বাজে, তখন ক্লাস শুরু করে দিব আর কি। ওকে ওকে, দেখা যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, আমরা 9টা বাজে, তোমরা হচ্ছে ক্লাসে একটু তাড়াতাড়ি জয়েন করলে আমার জন্য সুবিধা হয়। আমরা ওকে, দেখছো পোলাপান এখনো হাইড্রা ভুলে নাই। হ্যাঁ, আরে ভাই হাইড্রার যুগ পার হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে হাইড্রার কাহিনী। এখন যদি আছে একজন এই যে জয় খালি হচ্ছে উল্টা ইমোজি দিতেছো, কারণ কি? যে এটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছ আসলে? তুমি সেন্টি খাইছো? আমি যেটা শুনছিলাম যে এই ইমোজির মানে নাকি সেন্টি খাওয়া। তো তুমি আমার সাথে সেন্টি খায় লাভ কি? হ্যাঁ, যে হচ্ছে সেন্টি টেন্টি এগুলো হচ্ছে যারা তোমার বেস্টু বেস্টি যারা আছে তাদের সাথে সেন্টি খাবা, আমার সাথে মাইনুল ভাইয়ের সাথে সেন্টি খায় লাভ আছে? আচ্ছা যাই হোক, ওকে। ও রিজু এই কালকে এই কাহিনী বলে গেছে, এই কারণে হচ্ছে তোমরা এটা এই কাহিনী তাজা হয়ে গেছে না? আচ্ছা যেটাই হোক, ওকে। তাহলে আমরা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করতেছি তোমরা সবাইও ভালো আছো, তাই তো? তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে আমাকে অলরেডি হচ্ছে 9টা কত বাজে, 9টা 2 বাজে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখনই ক্লাস শুরু করে দিব। তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে আমার সাথে একটু ক্লাসে রেসপন্স করবো অবশ্যই। আমরা ক্লাসে যাচ্ছি, খেয়াল করো। গুণগত রসায়ন চ্যাপ্টারটা এমনিতে আকার অনুসারে খুবই বড়, কিন্তু আসলে পড়ালেখা খুব বেশি নেই। পড়ালেখা অনেকটা হচ্ছে পরিমাণগত রসায়নের মতো, তাই না? আচ্ছা, পরিমাণগত রসায়ন কেন আমরা বলি, কারণ এই চ্যাপ্টারের মধ্যে অনেক পৃষ্ঠা যাবে এরকম, যেই পৃষ্ঠার মধ্যে কোনো আসলে পড়ালেখা নাই। তো ওই পৃষ্ঠাগুলো পড়তে আমাদের জন্য ইজি হবে, একটু মজা লাগবে। তো আমরা গুণগত রসায়ন, আমরা আগেই তোমাকে জানাই রাখি, আজকে আমরা গুণগত রসায়ন পড়বো কতটুকু। আমাদের চেষ্টা থাকবে আজকে হচ্ছে আমরা জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণের এক পর্যন্ত পড়ে ফেলতে, এবং সেটা পড়তে এবারে যে 2 ঘন্টার মতো সময় লাগবে আশা করতেছি আর কি। হ্যাঁ, তো 2 ঘন্টার মতো পড়ে ফেলে আমার মনে হয়, আশা করা যায় যে এটা শেষ হয়ে যেতে পারে। সর্বোচ্চ 2 থেকে, যদি বেশি লাগে এর থেকে 10-15 মিনিট এদিক সেদিক হইতে পারে। ওকে, আমি নর্মালি এর চেয়ে বেশি লম্বা ক্লাস নেওয়ার পক্ষে না,
এর মধ্যে আমরা শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। ওকে, এখন কথা হচ্ছে এর মাধ্যমে আমরা কিভাবে পড়বো। তোমরা যারা আমার ক্লাস আগে করে আসছো অলরেডি তোমরা জানো, আমরা কোনো একটা টপিক পড়বো, টপিকটা কনসেপ্ট ক্লিয়ার করবো, একই সাথে ওই টপিক থেকে কেমন কোয়েশ্চেন হতে পারে সেগুলো দেখবো। ঠিক আছে, তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। ওকে, ঠিক আছে, খেয়াল করো। তাহলে এখন তোমরা সবাই হচ্ছে ক্লাসে মনোযোগী হও। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আর যারা নতুন করে আসতেছে সবাইকে আসসালামু আলাইকুম। আমরা শুরু করতেছি, একটু খেয়াল করো। গুণগত রসায়ন, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, শুরুর দিকে যে কথাবার্তাগুলো বলা আছে এগুলো নিয়ে আমার কোনো কিছু বলার নাই। এগুলো হচ্ছে অফলাইন ক্লাস করছো বা আগে ক্লাস করছো তাহলে ক্লাস করার দরকার নাই, কারণ একই জিনিস এখন রিপিট হবে। ওকে, আগের ক্লাস করা থাকলেও করার দরকার পড়বে না। চলে আসা হচ্ছে এই জায়গার মধ্যে। শুরুতে হচ্ছে আমরা মডেলের কথা দেওয়া আছে কয়েকটা। দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট্রি বা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বিজ্ঞানীর নাম বা সাল এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। ওকে, তো লেস ইম্পর্টেন্ট, কিন্তু কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে তুমি যদি চিন্তা করো এই জায়গার যে বিজ্ঞানীর নামগুলো দেওয়া আছে এগুলো ইম্পর্টেন্ট। রাদারফোর্ড মডেল কত সালে? 1911। বোরের মডেল হচ্ছে 1913। তারপর হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে 24 থেকে 27। এরপর আরো দুইটা জিনিস আমরা পাবো, একটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আরেকটা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ। এই পাঁচটা জিনিস হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সাল সহ। এর বেশি এখান থেকে বিজ্ঞানীর নাম তেমন একটা কিছু দরকার নাই। এবার চলে আসা হচ্ছে আমরা পরের টপিকে যাই। খেয়াল করো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, হেডলাইনটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হেডলাইনটা কি? রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার। পরীক্ষার জন্য খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। রাদারফোর্ড মডেলের মূল কথা কি? নিউক্লিয়াস আবিষ্কার। এখন আমরা যখন মডেল পড়বো, মডেল পড়ার সময় তুমি খেয়াল করবা, আমরা যদি জিজ্ঞেস করি যে রাদারফোর্ড এবং বোরের মডেল, দুইটা মডেল আছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কোন মডেলটা বেশি গ্রহণযোগ্য, অ্যান্সার তোমরা অবশ্যই জানো যে গ্রহণযোগ্য হচ্ছে বোরের মডেল। আবার যদি জিজ্ঞেস করি কোন মডেলের সীমাবদ্ধতা বেশি, তাহলে অ্যান্সার কি? তাহলে অ্যান্সার হচ্ছে রাদারফোর্ডের মডেল। এই দুইটা কোশ্চেনের মধ্যে হচ্ছে অ্যান্সার আছে যে তোমাকে কোনটা বেশি পড়তে হবে, কোনটা কম পড়তে হবে। তার মানে রাদারফোর্ড মডেল পড়ার সময় আমরা মেইনলি ফোকাস করবো রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতার মধ্যে, আর বোরের মডেল পড়ার সময় আমরা মেইনলি ফোকাস করব বোর মডেলের স্বীকার্যগুলোর মধ্যে। পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। আমরা ফার্স্টেই রাদারফোর্ড মডেলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা খেয়াল করো, রাদারফোর্ড মডেলের পরীক্ষায় ব্যবহৃত উপকরণ পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখো তো কয়টা জিনিস দেওয়া আছে। রাদারফোর্ড মডেলে ব্যবহৃত উপাদান দেওয়া আছে 3টা, কিন্তু আসলে উপাদান হচ্ছে 4টা। ওকে, 4 নম্বর উপাদানটার নাম কেউ বলতে পারবা? একটু কমেন্ট করতে থাকো। 4 নম্বর মডেলটার মানে 4 নম্বর উপকরণটার নাম কি? এর ফাঁকে আমরা হচ্ছে একটু কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি। কোয়েশ্চেনটা কিরকম? তোমাকে জিজ্ঞেস করতে পারে, যেহেতু 3টা অথবা 3টার বেশি অপশন আছে, তার মানে তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোন উপকরণটি রাদারফোর্ড পরীক্ষায় ব্যবহৃত হয় না। ওকে, এই দেখো ক্লাস শুরু করছি, তোমরা এসে জিজ্ঞেস করতেছো লাস্ট ফাইটের ক্লাস কবে থেকে শুরু হবে, লাস্ট ফাইটের ক্লাস কবে থেকে শুরু হবে। এগুলা টেলিগ্রামে বলতে বলতে, গাইডলাইন সেশনে বলতে বলতে মুখ ভোতা হয়ে গেছে, বুঝছো? এখন যদি এগুলো যদি ক্লাসের মেশের মধ্যে এসে জিজ্ঞেস করো, তাহলে এগুলো আমি মনে করবো যে এগুলো অহেতুক কোয়েশ্চেন। ওকে, তাহলে এটা কি হবে? 4 নম্বরটা অপশন হচ্ছে লেড ব্লক। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা, এটা হবে হচ্ছে লেড ব্লক। কোয়েশ্চেনটা কি হবে? আমি বলছিলাম যে রাদারফোর্ড পরীক্ষায় ব্যবহৃত উপকরণ 9 কোনটা। এখন আসি হচ্ছে কোন কোন জায়গাতে চেঞ্জ হবে। সবই পড়বা, কিন্তু আমি দাগানোর যেই সিস্টেমটা ফলো করি সেটা হচ্ছে যে জায়গাতে অপশনটা চেঞ্জ হবে সেটাকে গোল্লা করা। যেমন এটা কি নির্গত আলফা কণা, পরীক্ষা হলে গিয়ে দেখবে এটা আলফা কণাটা হয়ে গেছে বিটা কণা বা গামা কণা। ওকে, তারপর হচ্ছে দেওয়া আছে পাতলা সোনার পাত, পাতলাটা হয়ে যাবে হচ্ছে পরীক্ষা হলে গিয়ে দেখবে পাতলাটা হয়ে গেছে পুরু, তাহলে কি জিনিসটা ভুল। তারপরে এখানে দেওয়া আছে সোনার পাত, পরীক্ষাতে গিয়ে দেখবো তুমি হচ্ছে এটা হয়ে গেছে সিলভার, হয়ে গেছে রূপা, হয়ে গেছে জিঙ্ক, হয়ে গেছে তামা, এরকম যে কোনোটা হইতে পারে, এটা চেঞ্জ হইতে পারে। এরপর আবার দেখো হচ্ছে পুরুত্বটা কত, এখানে 4টা শূন্য তারপরে 4, পরীক্ষা হলে গিয়ে দেখবে একটা শূন্য নাই, এটা চেঞ্জ হইতে পারে। তারপর আবার দেখো সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু গিয়ে দেখবে এটার মধ্যে সেন্টিমিটার না, এটা হয়ে গেছে ন্যানোমিটার, মিলিমিটার। ওকে, তার মানে একটা জায়গার মধ্যে কয়েকভাবে চেঞ্জ হইতে পারে, জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপর আবার 3 নম্বর অপশনটার মধ্যে দেখো দেওয়া আছে কি জিঙ্ক সালফাইড, পরীক্ষা হলে গিয়ে দেখবে সুন্দর করে লেখা জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট বললে কি হয়ে যাবে? এটা ভুল হয়ে যাবে, কারণ জিঙ্ক সালফাইড হচ্ছে জিঙ্ক এস, কিন্তু জিঙ্ক সালফেট হচ্ছে এই জিনিসটা, কিন্তু এই জিনিস কিন্তু আমরা ব্যবহার করতেছি না। জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে কোনটা উপকরণ নয় এবং চেঞ্জ হতে পারে কোন কোন জায়গাতে, এটা আমরা দেখে ফেললাম। এটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। আর জ্ঞানমূলক প্রশ্ন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, জ্ঞানমূলক প্রশ্ন নর্মালি পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে রাদারফোর্ড পরীক্ষাতে ব্যবহৃত যে পাতলা সোনার পাত আছে এটার পুরুত্ব কত, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। ওকে, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, এরপরের পার্টে আমরা চলে আসি।
চলে আসার পরে এখানে যে কথাটা বলা আছে, এখানে কথা বলা আছে হচ্ছে আলফা কণা সম্পর্কিত কিছু কথা বলা আছে, সেটা সম্পর্কে আমরা একটা কোয়েশ্চেন দেখব। কোয়েশ্চেনটা একটু পরে দেখাচ্ছি। এর আগে রাদারফোর্ড মডেলের যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলো এখানে অনেক কিছু দেয়া, যে আমরা এই আলফা কণাকে লেড ব্লকের অপোজিটে রেখে হচ্ছে নির্গত করব, তখন দেখা যাবে কি, তখন দেখা যাবে হচ্ছে 99% ভেদ করে চলে যাবে, প্রতি 20,000-এর মধ্যে একটা কি আসবে, ফেরত আসবে। এই কথাগুলো তোমার মনে চাইলে রিডিং পড়তে পারো, না পড়লে কিছু যায় আসে না, এগুলো ছোটবেলা থেকে অনেকবার পড়তেছো। ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এখান থেকে এই জিনিসটা, যে পরমাণুর আকার আর হচ্ছে নিউক্লিয়াসের আকার, এই দুটো জিনিস একেবারে ঝাড়া মুখস্থ করবা, যে পরমাণুর ব্যাস কতটুকু, নিউক্লিয়াসের ব্যাস কতটুকু। নর্মালি কার ব্যাস বড় হবে, পরমাণুর ব্যাসটা হচ্ছে বড় হবে। ওকে, এবার হচ্ছে রাদারফোর্ড মডেলের স্বীকার্য কি কি আছে। স্বীকার্য অনেক কিছু দেয়া আছে, কিন্তু তুমি হচ্ছে কয়েকটা জায়গাতে গোল্লা দিবা যেগুলো পরীক্ষাতে প্রশ্ন হিসেবে আসবে। খেয়াল করো, 1 নম্বর অপশনটা হচ্ছে দাগ দিব হচ্ছে নিউক্লিয়াস। তার মানে রাদারফোর্ড মডেল থেকে আমরা কিসের ধারণা পাই, নিউক্লিয়াসের ধারণা পাই। 2 নম্বর অপশনে দেওয়া আছে পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষ, এটা হচ্ছে আমার 2 নম্বর অপশন। 3 নম্বর অপশনে দেওয়া আছে হচ্ছে এখানে দুইটা বলের কথা বলা আছে, এখানে দুইটা বল একসাথে কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্র বিমুখী বল। 3টা অপশন গেল। 4 নম্বর অপশন হচ্ছে এই মডেলটাকে কি বলা হয়, এই মডেলটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার মডেল বা সৌরমণ্ডল বা সোলার সিস্টেম মডেল। তাহলে এই 4টা অপশন। তাহলে কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে তোমাকে এখানে জিজ্ঞেস করবে নিচের কোনটি রাদারফোর্ড মডেলের স্বীকার্য নয়। তাহলে এখান থেকে যে কোনো 3টা লাইন দিবে, আরেকটা লাইন কোথা থেকে দিবে, আরেকটা লাইন নিয়ে আসবে বোর মডেল থেকে, তোমাকে জিজ্ঞেস করবে কোনটা রাদারফোর্ড মডেলের স্বীকার্য না। আচ্ছা, আর যদি ধরো এই 4টাই দেয়া আছে অপশনে, কিন্তু তোমাকে জিজ্ঞেস করছে নিচের কোনটি রাদারফোর্ড মডেলের প্রধান স্বীকার্য, অপশন আছে এ নাম্বারে হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, বি নাম্বারে আছে হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার, সি নাম্বারে আছে হচ্ছে এখানে কেন্দ্রমুখী কেন্দ্র বহির্মুখী বল কাজ করে, ডি নাম্বারে বলা আছে এটাকে সৌরমণ্ডল মডেল বলা হয়। অ্যান্সার কি, কোনটা প্রধান স্বীকার্য, কি বলবা? প্রধান স্বীকার্যটা কি, তুমি এ বি সি ডি দিয়েও বলতে পারো অথবা লাইনটাও বলতে পারো। অবশ্যই বি, যেটা হবে কি নিউক্লিয়াস আবিষ্কার। ঠিক আছে, তাহলে রাদারফোর্ড মডেল থেকে কিন্তু এতটুকু দেখতে পারলেই এনাফ স্বীকার্যগুলো থেকে। এরপর দেখো যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে রাদারফোর্ড মডেলের স্বীকার্য এতটুকু বললে এনাফ, চলে আসে হচ্ছে সীমাবদ্ধতা। তাহলে এখন সীমাবদ্ধতা পড়ার সময় আমি একটু স্লাইডটা ছোট করে নিচ্ছি। সীমাবদ্ধতা আমরা 5টা একসাথে পড়ে ফেলবো, কি কি সীমাবদ্ধতা আছে একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল একটা মডেল দেওয়া আছে, এটাকে বলছে সৌরমণ্ডল। তুমি কি করবা জানো, এরকম সৌরমণ্ডলে গোল্লা দিবা, গোল্লা দিয়ে পাশে ক্রস দিয়ে রাখবা। তার মানে কি, তার মানে হচ্ছে সৌরমণ্ডলের সাথে এটা সে মানে হচ্ছে তুলনা করা যাবে না, পড়া কমাই দিচ্ছি, পুরো লাইন পড়ার দরকার নাই। সৌরমণ্ডলের পাশে ক্রস, তার মানে সৌরমণ্ডলের সাথে এর কোনো সম্পর্ক নাই। 2 নম্বর হচ্ছে ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েলের পাশেও কি দিবা, ক্রস, তার মানে ম্যাক্সওয়েল একে সমর্থন করে না, 2টা পড়া শেষ। 3 নম্বর যে পার্টটা, এটা হচ্ছে একটু লাইনটা একটু ভেজাল আছে। দেখো এখানে কি বলছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী রাদারফোর্ড মডেল ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, কথাটা কি এরকম যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, সে তো কোনো বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, তাই না? তো এখানে হাইড্রোজেন পরমাণু লিখছে মানে ব্যাপারটা মনে হচ্ছে এরকম যে ঠিক আছে সে হাইড্রোজেন পারে না, অন্য কিছু পারে, ব্যাপারটা কিন্তু এরকম না, সে কোনো বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। ওকে, ডান। 4 নাম্বারটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে না, এটা জাস্ট একটু রিডিং পড়বা। ইম্পর্টেন্ট লাইন হচ্ছে 5 নাম্বার। ওকে, 5 নাম্বার যে পয়েন্টটা আছে এটাকে গোল্লা দিয়ে পাশে স্টার মার্ক দিয়ে রাখো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট দিয়ে তুমি হচ্ছে পাশে স্টার মার্ক দিয়ে রাখো, এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। ওকে, একটু পরে ব্যাখ্যা করব। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। আমরা কি কি বললাম, সৌরমণ্ডল সাপোর্ট করবে না, তারপর হচ্ছে ম্যাক্সওয়েল সাপোর্ট করবে না, বর্ণালী সাপোর্ট করবে না, একাধিক ইলেকট্রন বিশিষ্টর ক্ষেত্রে হচ্ছে পরমাণু আকার সাপোর্ট করবে না, আর আরেকটা একাধিক ইলেকট্রন বিশিষ্ট দাগ দিয়ে রাখছি আমরা। ওকে, তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের রাদারফোর্ড মডেল পড়া শেষ। ক্লিয়ার কিনা? আমি তাহলে হচ্ছে আবার একটু রিক্যাপ করতেছি, খেয়াল করো। ফার্স্ট অফ অল রাদারফোর্ড মডেল হচ্ছে 1911 সালে দেওয়া হয়েছে। এটার মেইন কথা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার। এটা ইউজ করছি হচ্ছে আমরা 4টা জিনিস, যদিও এই বই দেওয়া আছে 3টা, 4টা জিনিস একেবারে ডিটেলস পড়বা, কি কি ইউজ করা হয়েছে পুরুত্ব সহ। ওকে, তারপরের কোশ্চেন হচ্ছে স্বীকার্য কি কি, স্বীকার্যগুলো আমরা পড়লাম। কোশ্চেন আসবে কি নিচের কোনটি স্বীকার্য নয়, এই টাইপের আসতে পারে, অথবা কোশ্চেন আসতে পারে নিচের কোনটি প্রধান স্বীকার্য, প্রধান স্বীকার্য হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার। সীমাবদ্ধতা আছে 5টা সীমাবদ্ধতার মধ্যে প্রথমে বললাম সৌরমণ্ডল সাপোর্ট করবে না, ম্যাক্সওয়েল সাপোর্ট করবে না, বর্ণালী সাপোর্ট করবে না, একাধিক ইলেকট্রন বিশিষ্ট নিউক্লিয়াসের যে পরিক্রমণ সেটাও সাপোর্ট করবে না। ঠিক আছে, এই কথাগুলো এখান থেকে এতটুকু জানলেই এনাফ। এর বাইরে আমরা হচ্ছে একটা কোশ্চেন দেখবো, কোশ্চেনটা একটু দেখি কি বলা আছে। খেয়াল করো, তোমরা বারবার একটা টপিকের জায়গাতে পাচ্ছ, সেটা হচ্ছে আলফা কণা
অথবা দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এগুলো হচ্ছে আমরা কথাই বলতেছি, কিন্তু কোনো কোনো জায়গাতে হঠাৎ করে আলফা কণা তোমাকে জিজ্ঞেস না করে সরাসরি এরকম অঙ্কে দিতে পারে, মানে রাসায়নিক সংকেত হিসেবে, তখন অ্যান্সার কি? পড়ালেখা যেটা বললাম, হ্যাঁ ইজি, পড়ালেখা ইজি, গুছায় পড়তে হবে আর কি। হ্যাঁ, গুছায় পড়লেই পড়ালেখা ইজি। এখানে 3-4 পৃষ্ঠার পড়া, কিন্তু রিভিশন দিতে সময় লাগবে তোমার সর্বোচ্চ 2-3 মিনিট। কিন্তু সেই 2-3 মিনিট সময়টা তোমাকে কি করতে হবে? গুছায় নিতে হবে। আচ্ছা, এই জিনিসটার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকবা। দেখতে মনে হবে পরীক্ষা হলে সবগুলাই একই রকম, কিন্তু আসলে একই রকম না। আমরা জানি হিলিয়ামের দ্বি ধনাত্মক নিউক্লিয়াস হচ্ছে আলফা কণা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের আলফা কণা। ওকে, তাহলে আমাদের রাদারফোর্ড মডেল শেষ। এবার যাচ্ছি হচ্ছে আমরা বোরের মডেলে। তাহলে বোরের মডেল আমরা শুরু করার আগে হচ্ছে একটা কোয়েশ্চেন দেখবো। কোয়েশ্চেনটা একটু দেখো, অ্যান্সার করতে পারো কিনা। বোরের মডেল, বোরের মডেলের স্বীকার্য 9 কোনটা জিজ্ঞেস করলাম আমরা, স্বীকার্যটা অ্যান্সার করো। এখন অ্যান্সার কি? বোরের মডেলটা অ্যান্সার করো। ওকে, অনেকে বলতেছো ব্ল্যাঙ্ক, অনেকে বলতেছো এ, অনেকে বলতেছো এ বি, অনেকে বলতেছো সি, অনেকে বলতেছো এ বি ডি। ওকে, আচ্ছা, আমরা এবার টপিকে যাব। সিও বলতেছো, আচ্ছা ঠিক আছে। বেশি এই সি এ বি 3 টাইপের উত্তর দিচ্ছ। 3 টাইপের উত্তর হওয়ার সম্ভাবনা আসলে কম, যে কোনো 1-2টা হইতে পারে। আমরা একটু দেখি কোন 2-1টা হবে। আচ্ছা, এখানে এরকম দেয়া আছে, আমরা একটু বয়ে যাই। রাদারফোর্ড মডেল পড়া কিন্তু শেষ। রাদারফোর্ড মডেল পড়ার পর আমরা এখন বোরের মডেলে যাচ্ছি। বোরের মডেল দেওয়া হয়েছে কত? 1913 সালে। আচ্ছা, এই জায়গাতে আমি তোমাদের এই যে আগের ক্লাসেও বলছি, বিজ্ঞানীদের মধ্যে হচ্ছে রেষারেষিটা একটু বেশি, বুঝছো? রেষারেষি বেশি, মানে কুটনামি একটু বেশি, তারপর মনে করো যে হিংসাত্মক মনোভাব একটু বেশি। নয়তো তুমি চিন্তা করো, রাদারফোর্ড এবং বোর একই ল্যাবে কাজ করতেন, ইচ্ছা করলেই রাদারফোর্ড যে ভুল করছে, বিজ্ঞানী বোর গিয়ে কি ওনারা বলতে পারতেন না যে স্যার আপনার এই জায়গাতে ভুল হয়েছে, চলেন এই জায়গাটা কারেকশন করি। কিন্তু উনি কি করছে? উনি বলে নাই, না বলে উনি হচ্ছে চুপি চুপি নিজের মতো করে কাজ করা শুরু করছে। কাজ করে 2 বছর পরে নিজে একটা মডেল দিয়ে দিছে, এবং কি বিশ্ববিখ্যাত হয়ে গেছে, বুঝছো? কিন্তু আমার মতে হচ্ছে এরকম মডেল দেওয়ার পরে তার কাছে নিয়ে এসে আর হচ্ছে উল্টা জেরা করা দরকার ছিল, যে তুই তাহলে ওই ভদ্রলোকের সাথে কাজ করস, তোর তো উচিত ছিল উনি যে ভুল করছে এটা ধরায় দেয়া, নয়তো ওনার সাথে কাজ করে তোর লাভটা কি হয়েছে? ঠিক না? উল্টায় ওনার সাথে হচ্ছে বিট্রে করছে। তো এটার জন্য আসলে শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু শাস্তি না দিয়ে উল্টা আসলে তোমাদের বইয়ে দিয়ে দিছে। এখন আমাদের এগুলো মুখস্থ করা লাগতেছে, পড়া লাগতেছে, বুঝছো? এরকম একটা অবস্থা। আচ্ছা, কি আর করা, জ্ঞানী মানুষ যেটা করবে এটাই ঠিক, এরকম একটা অবস্থা আর কি। আচ্ছা, এখন চলে এসে হচ্ছে বোরের মডেল। 1913 সালে দেওয়া হয়েছে। বোরের মডেল স্বীকার্য হচ্ছে 3টা। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বোরের মডেল স্বীকার্য কয়টা? জ্ঞানমূলক প্রশ্ন 3। এরপরে কোশ্চেনটা হবে, যেহেতু অপশন 3টা, তার মানে নেক্সট কোশ্চেন হবে নিচের কোনটি বোর মডেলের স্বীকার্য নয়। তুমি 3টা স্বীকার্য হেডলাইন তো পড়বাই, কিন্তু একটা একটা কথার মধ্যে গোল্লা দিবা, যেটা আমি অলওয়েজ তোমাদের বলি যে কোশ্চেন যেভাবে আসবে সেটাকে হাইলাইট করতে হবে। কোশ্চেন কিভাবে আসবে? দেখো কি বলছে, ইলেকট্রনের স্থির কক্ষপথ, তাহলে স্থির কথাটাকে হাইলাইট করবা। কিন্তু আমি ওই জায়গাতে লিখে রাখছিলাম ইলেকট্রনের গতিশীল কক্ষপথ। ইলেকট্রনের গতিশীল কক্ষপথ হবে না, ইলেকট্রনের কিরকম হবে? স্থির কক্ষপথ হবে। এরপরে একটা কথা দেওয়া আছে এখানে, কৌণিক ভরবেগ। আচ্ছা, একটু ভালো মতো খেয়াল করো, ভরবেগ এবং কৌণিক ভরবেগ দুইটা কি সেম কথা? উত্তর হচ্ছে না। ভরবেগ এবং কৌণিক ভরবেগ দুইটা আলাদা জিনিস। ভরবেগ এবং রৈখিক ভরবেগ হচ্ছে সেম জিনিস। তাহলে আমি যদি এখানে এখানে কৌণিক ভরবেগ না লিখি, কৌণিক ভরবেগ না লিখে যদি আমি রৈখিক ভরবেগ লিখি, তাও ভুল। রৈখিক ভরবেগের না লিখে আমি যদি শুধু ভরবেগ লিখি, তাও ভুল। কারণ শুধু ভরবেগ বলতে কি বোঝাচ্ছে? শুধু ভরবেগ বলতে বোঝাচ্ছে আসলে রৈখিক ভরবেগ, কিন্তু এটা কি হবে? এটা হবে কৌণিক ভরবেগ। ঠিক আছে? তাহলে এখানে ভরবেগ লিখলেও ভুল, রৈখিক ভরবেগ লিখলেও ভুল। তুমি এই কথাটা গোল্লা দিবা। 2টা অপশন গেল। 3 নাম্বার আসে হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালী সে ব্যাখ্যা করতে পারে। তার মানে আমি যদি কোনো এক জায়গাতে বলি যে সে শক্তির শোষণ বর্ণালী ব্যাখ্যা করে, উত্তর কারেক্ট। আবার যদি আমি বলি শক্তির বিকিরণ বর্ণালী ব্যাখ্যা করে, তাও কারেক্ট। কিন্তু আমি যদি বলি শক্তির শুধু শোষণ বর্ণালী ব্যাখ্যা করে, তাহলে ভুল। যদি জিজ্ঞেস করি শক্তির শুধু বিকিরণ বর্ণালী ব্যাখ্যা করে, তাও ভুল। জিনিসটা বুঝছো কিনা আমাকে জানাও। এই 3টা পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, এ নাম্বারে কি বললাম? স্থির কক্ষপথ হবে। 2 নম্বরে বলছি হচ্ছে কৌণিক ভরবেগ হইতে হবে, রৈখিক বা ভরবেগ লিখলে ভুল। 3 নম্বর হচ্ছে শোষণ বা বিকিরণ, দুইটাই কারেক্ট। শোষণ বললেও কারেক্ট, বিকিরণ বললেও কারেক্ট, কিন্তু শুধু কথাটা উল্লেখ করলে ভুল।
ঠিক আছে, এখান থেকে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এবার হচ্ছে আমরা কোয়েশ্চেনটা একটু দেখি, কোয়েশ্চেনটা কি ছিল। খেয়াল করো, 1 নম্বরে বলা আছে ইলেকট্রনের গতিশীল কক্ষপথ, গতিশীল কথাটা অবশ্যই ভুল। 2 নম্বরে বলা আছে হচ্ছে ইলেকট্রনের ভরবেগের ধারণা, ভরবেগ বললে কথাটা ভুল, কারণ ভরবেগ বলতে বোঝাচ্ছে রৈখিক ভরবেগ, ভরবেগ বলা যাবে না, এটাকে কৌণিক ভরবেগই বলতে হবে। 3 নম্বরে বলা আছে হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালী ব্যাখ্যা করে, তার মানে এটা কি কারেক্ট আছে। ওকে, আর সবগুলো স্বীকার্য, সবগুলো কি স্বীকার্য হয়েছে? তো সবগুলো তো স্বীকার্য হয় নাই, তাহলে হচ্ছে স্বীকার্য নয় কোনটা কোনটা, তুমি কি বলবা? অ্যান্সার কি বলবা? অ্যান্সার বলবো হচ্ছে স্বীকার্য নয় যদি বলে তোমাকে, তাহলে স্বীকার্য নয় হবে হচ্ছে এখানে এ এবং বি, এ এবং বি। ডি নাম্বার অ্যান্সারে আনার দরকার পড়বে না। কেন অ্যান্সার দরকার পড়বে না আমি তোমাকে বলি, কারণ এটা তো স্বীকারের আন্ডারেই নাই। ঠিক আছে, তুমি যদি হচ্ছে সবগুলো যদি তুমি অ্যান্সার পাইতা এ বি সি, তখন তুমি হচ্ছে ডি নাম্বার অ্যান্সার করতে পারতা, নয়তো ডি অ্যান্সার করার আসলে দরকার নাই তোমার, এখানে এ বি অ্যান্সার করলে হচ্ছে স্বীকার্য নয়ের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এ বি অ্যান্সার করলে ওকে, শুধু এবি, শুধু এবি, ডি আনার দরকার পড়বে না। ডি তখনই আসবে যখন হচ্ছে তুমি সবগুলো অ্যান্সার পাবা। যেমন মাঝে মধ্যে আমরা এরকম লিখি না যে কোনটি নয়, কোনটি নয়, তখন কখন অ্যান্সার করবা? যখন উপরের 3টা অ্যান্সার তুমি পাবা না। ওকে, সেম কথা হচ্ছে উপরের 3টা যদি তুমি অ্যান্সার পাইতা যে হচ্ছে 3টাই কারেক্ট, তখন সবগুলো স্বীকার্য অ্যান্সার আসতো, নয়তো সবগুলো স্বীকার্য অপশনে আসবে না, শুধু এবি হবে অ্যান্সার এই কারণে। ওকে, স্বীকার্য নয় কোনটা যেটা বললাম, ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমি আবার একটু রিক্যাপ করতেছি, অলরেডি রিক্যাপ করা হয়েছে, তারপরে আবার বলতেছি লাইনগুলো, কারণ লাইনগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বার কথাটা হবে হচ্ছে স্থির কক্ষপথ, 2 নাম্বার কথাটা হচ্ছে শুধু ভরবেগ, সরি কৌণিক ভরবেগ, রৈখিক লিখলেও ভুল, ভরবেগ লিখলেও ভুল। 3 নাম্বারটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ, শুধু শোষণ বললেও ভুল, শুধু বিকিরণ বললেও ভুল, শুধু কথাটা লেখা থাকলে ভুল। ঠিক আছে, এরপর এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে? এরপর এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত একটা কোশ্চেন আসতে পারে। আমরা একটু দেখি আরেকটা কোশ্চেন কেমন ভাবে আসতে পারে। আরেকটা কোশ্চেন আসতে পারে হচ্ছে এরকম, একটু দেখো তো, এখান থেকে যা যা কোশ্চেন আসতে পারে আমরা সব দেখতেছি, এবং তুমি মোটামুটি শিওর থাকতে পারো কোশ্চেন আসতে এরকমই আসবে। এটা সহজ কোশ্চেন, এটা পারা উচিত। ওকে, এটা সহজ কোশ্চেন, একটু দেখলে এটা পারবা। এটার অ্যান্সার কি? আমরা জানি কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr = nh/2π। এই জায়গা থেকে প্রশ্ন আসে, 2 ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন, তোমাকে জিজ্ঞেস করতে পারে কৌণিক ভরবেগের সূত্র কোনটা, সূত্রটা পরীক্ষাতে আসতে পারে, কিন্তু একটু ডিপে, নরমালি কেমিস্ট্রি থেকে একটু ডিপ থেকে কোশ্চেনটা করা হয়, তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি মিথ্যা। আমরা জানি mvr = nh/2π এর সবকিছু হিসাব করা হয় ইলেকট্রনের সাপেক্ষে, শুধুমাত্র যখন আর এর কথাটা চলে আসবে সেটা হয়ে যাবে কি ইলেকট্রনের সাপেক্ষে হবে না, তখন সেটা হয়ে যাবে কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, এটা তখন আর ইলেকট্রনের ব্যাসার্ধ হবে না, এটা হবে কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, ক্লিয়ার কিনা? তাহলে এখানে হচ্ছে জিজ্ঞেস করছি মিথ্যা কোনটা, মিথ্যা হবে সি নাম্বার। তাহলে এখান থেকে হচ্ছে এই টাইপের কোশ্চেন। এবার আমরা 1 নাম্বার টপিক গেল, মানে স্বীকার্য, 2 নাম্বার স্বীকার্য গেল, এবার আসে হচ্ছে 3 নাম্বার স্বীকার্য, শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালী। এখান থেকে কোশ্চেন আসে হচ্ছে এরকম, সরাসরি কোশ্চেন আসে না, 2-একটা অপশন আসতে পারে। অপশনটা কিরকম, তোমাকে জিজ্ঞেস করতে পারে কোনো একটা ইলেকট্রন 5ম শক্তি স্তর থেকে 3য় শক্তি স্তরে আসলো, তখন যে বর্ণালীটা তৈরি হবে, বর্ণালীর কালার কেমন হবে? বর্ণালীর কালার কি উজ্জ্বল হবে, নাকি বি নাম্বার হচ্ছে কালো হবে? কি হবে? কোন একটা ইলেকট্রন 5ম শক্তি স্তর থেকে 3য় শক্তি স্তরে আসলো, তার মানে কি বর্ণালী তৈরি হবে, বর্ণালী তৈরি হওয়ার সময় এই বর্ণালীটার কালার কেমন হবে, উজ্জ্বল বর্ণের হবে নাকি কালো বর্ণের হবে, এটা পরীক্ষাতে দিতে পারে। অ্যান্সার কি হবে? আমরা জানি উপর থেকে নিচের দিকে যদি আসে ইলেকট্রন, উপর থেকে নিচের দিকে যদি আসে, তাহলে হচ্ছে এটা কোন ধরনের বর্ণালী হবে? এটা হবে হচ্ছে উজ্জ্বল বর্ণালী হবে বা বিকিরণ বর্ণালী হবে। আর বিকিরণ বর্ণালী মানে হচ্ছে সে আলো বিচ্ছুরণ করবে, আলো বাইরে ছেড়ে দিবে, তাহলে সেটা হবে উজ্জ্বল। আর যদি নিচ থেকে যদি উপরে যায়, ওকে, ধরো তুমি চিন্তা করো হচ্ছে নিচ থেকে উপরে লাফ দিচ্ছ, তার মানে তখন কি হবে? তখন তুমি একটু শক্তি সঞ্চয় করে লাফ দিচ্ছ, তার মানে শক্তি যেহেতু শোষণ করতেছ, তখন হয়ে যাবে সেটা শোষণ বর্ণালী, আর শোষণ বর্ণালীর কালার হবে হচ্ছে কালো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের বোরের মডেল থেকে পড়ালেখা, বোরের মডেলের স্বীকার্য থেকে এতটুকু। আমরা আবার একটু রিক্যাপ করি, খেয়াল করো। মডেল 13 সাল, স্থির কক্ষপথ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের ডিটেলস আমরা পড়ে ফেলছি। এরপরে শোষণ বা বিকিরণ বর্ণালী, বর্ণালীর পার্থক্য E2 - E1, মানে মাত্র যেটা তোমাকে আমি জিজ্ঞেস করলাম। ওকে, যে 5 থেকে 3-এ গেলে কি হবে, অথবা 3 থেকে 5-এ গেলে কি হবে। উপর থেকে নিচে আসলে হচ্ছে বিকিরণ বর্ণালী হবে, যেটা কালার হবে উজ্জ্বল।
আর নিচ থেকে উপরে গেলে হবে হচ্ছে কি শোষণ বর্ণালী, যেটা কালার হবে কালো। এখান থেকে এতটুকু পড়া শেষ। জেনে নিতে বলছে এগুলো আসলে নিউটনিয়ান বলবিদ্যার পড়ালেখা, তুমি এখান থেকে জাস্ট একটু রিডিং করবা, এগুলো আসলে কেমিস্ট্রির জন্য লাগবে না। এইবার চলে আসে হচ্ছে সীমাবদ্ধতা। তাহলে সীমাবদ্ধতার ক্ষেত্রে বোরের মডেলের শিকার সীমাবদ্ধতার মধ্যে একটা পয়েন্ট বা দুইটা পয়েন্টই আসলে ইম্পর্টেন্ট, এরপরে এর বেশি আমাদের এখানে লাগবে না। শিকার্যগুলো একটু খেয়াল করো। ফার্স্টেই আমরা রাদারফোর্ড মডেলের মধ্যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট একটা কথার মধ্যে দাগ দিছিলাম, মনে আছে কিনা তুমি জানো না। এখন আবার হচ্ছে একটা একক ইলেকট্রন বিশিষ্ট কথা দাগ দিলাম। এই দুইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তুমি এটার মধ্যে একটু ভালো মতো দাগ দিয়ে রাখো। 2 নাম্বার 3 নাম্বার লেস ইম্পর্টেন্ট, তুমি শুধু রিডিং পড়বা। 4 নাম্বার পয়েন্ট একটু মাথায় রাখবা, এটা হচ্ছে অনিশ্চয়তা নীতিকে সমর্থন করে। 5 নাম্বারটা আমাদের দরকার নাই, কৌণিক ভরবেগের কথা আবার বলছে, লাগবে না, লাগবে হচ্ছে 6 নাম্বার পয়েন্টটা। আমরা বর্ণালীর কথা যখন আসবে, বর্ণালী ব্যাখ্যা করে কে? বর্ণালী ব্যাখ্যা করে হচ্ছে বোরের মডেল। তো বোরের মডেল যখন বর্ণালী ব্যাখ্যা করে, বর্ণালী সিস্টেমটা হচ্ছে এরকম যে কোনো একটা পদার্থ থেকে দেখা গেল হচ্ছে কি বর্ণালী তৈরি হওয়ার সময় এরকম মোটা মোটা কিছু দাগ তৈরি হয়, যেগুলোকে বলি হচ্ছে আমরা প্রধান বর্ণালী রেখা। এই যে ধরো এরকম, এগুলো হচ্ছে প্রধান বর্ণালী রেখা। এই প্রধান বর্ণালী রেখা তৈরি হওয়ার পাশাপাশি একই সাথে এদের সাথে হচ্ছে কয়েকটা চিকন রেখা তৈরি হয়, এরকম এরকম কয়েকটা চিকন রেখা তৈরি হচ্ছে, এগুলোকে বলি হচ্ছে আমরা সূক্ষ্ম বর্ণালী রেখা। ওকে, তাহলে আমরা কয়টা অপশন পাইছি? দুইটা। প্রথম হচ্ছে প্রধান বর্ণালী রেখা, তারপর হচ্ছে সূক্ষ্ম বর্ণালী রেখা। এখন সূক্ষ্ম বর্ণালী রেখা তৈরি হয়েছে, এটাতেও কোনো সমস্যা নাই। সূক্ষ্ম বর্ণালী রেখা করে কি জানো? এরা তৈরি হওয়ার পরে একসাথে থাকে না, এরা আলাদা হয়ে যায়। এরা হচ্ছে এটা এটা আলাদা বিভক্ত হয়ে গেছে, এটা বিভক্ত হয়ে গেছে, এটা বিভক্ত হয়ে গেছে। এই যে সূক্ষ্ম রেখা বিভক্ত হয়ে গেছে, এটা আমাদের কয় নাম্বার অপশন? 3 নাম্বার অপশন। এই সূক্ষ্ম রেখার বিভক্ত হওয়ার কারণ বলছে দুজন বিজ্ঞানী দুই রকম। একজন বলছে সূক্ষ্ম রেখা বিভক্ত হবে চৌম্বক ক্ষেত্রের কারণে, আরেকজন বলছে না, চৌম্বক ক্ষেত্রের কারণে, এটা আলাদা হবে কিসের কারণে? তড়িৎ ক্ষেত্রের কারণে। জি ম্যান বলছে হচ্ছে এটা আলাদা হবে চৌম্বক ক্ষেত্রের কারণে, কই লেখা আছে চৌম্বক ক্ষেত্রের কারণে, আর স্টার্ক বলছে এটাকে তড়িৎ ক্ষেত্রের কারণে। এই দুইটা লাইন হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, কে চুম্বক ক্ষেত্রের কথা বলছে, কে তড়িৎ ক্ষেত্রের কথা বলছে, এতটুকু। ওকে, আর একটা লাইন আমি একটু আগে দাগ দিলাম যেটা একক ইলেকট্রন বিশিষ্ট, এটা থেকে আমরা আগে একটা কোয়েশ্চেন দেখব, একটু খেয়াল করো। এটা একটু দেখে শুনে অ্যান্সার করো, দেখো তো এটা অ্যান্সার করতে পারো কিনা। ভাই দৃশ্যমান হইলেই শুধু দেখা যাবে, তোমার দেখা যাওয়ার দরকার নাই তো, বুঝছো কথাটা? হচ্ছে এটা উজ্জ্বল কালার তৈরি করছে মানে তোমার দেখতে হবে এরকম কিছু না। মনে করো হচ্ছে বজ্রপাতের সময় একটা চোখে বিশাল ঝলকানি দেখা যায়, তো এটা তো উজ্জ্বল আমরা বুঝি ঠিকই, কিন্তু কোনো কিছুকে দেখতে পারি না। ওকে, দৃশ্যমান আর উজ্জ্বল সেম জিনিস না। একটু চিন্তা ভাবনা করে বলো যে হচ্ছে এটা কি ব্ল্যাঙ্ক হবে নাকি অন্য কিছু হবে। জিজ্ঞেস করছে কোনটা ব্যাখ্যা করতে পারবে না। ওকে, তাহলে এই ব্যাপারটা একটু সাবধান। হ্যাঁ, সাবধান কি জন্য একটু খেয়াল করো। এখানে বলছে কি, আমরা যদি বইয়ের মধ্যে দেখি, বইয়ের মধ্যে যে কথাটা বলা আছে, যে এখানে বলছে সে বর্ণালী ব্যাখ্যা করতে পারবে কখন? যদি হাইড্রোজেন পরমাণু হয়, বা এক কথা যদি আমরা বলি যদি একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু থাকে, তার মধ্যে সে বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। এর বাইরে অন্যরকম হলে সে কি ব্যাখ্যা করতে পারবে না। তাহলে আমরা একটু দেখি একক ইলেকট্রন বিশিষ্ট হিলিয়ামের মধ্যে ইলেকট্রন আছে হচ্ছে হাইড্রোজেন হিলিয়ামের মধ্যে ইলেকট্রন আছে দুইটা, তাহলে দুইটা থাকলে সে ব্যাখ্যা করতে পারবে না। ওকে, হাইড্রোজেন প্লাস যেটা দেওয়া আছে এটার মধ্যে ইলেকট্রন কি নাই, তাহলে ইলেকট্রন যেহেতু নাই এইটাও ব্যাখ্যা করতে পারবে না। তারপরে লিথিয়াম প্লাস, এখানেও ইলেকট্রন আছে দুইটা থাকলে সে ব্যাখ্যা করতে পারবে না। ওকে, তারপর আবার বেরিলিয়াম 2 প্লাস, এখানেও ইলেকট্রন আছে দুইটা, তার মানে কি এটাও ব্যাখ্যা করতে পারবে না। তাহলে এখানে জিজ্ঞেস করা হয়েছে কোনটা ব্যাখ্যা করতে পারবে না, তাহলে কোনোটাই সে ব্যাখ্যা করতে পারবে না, মানে এখানে যা আছে সবগুলোই সে ব্যাখ্যা করতে পারবে না। অ্যান্সার হবে হচ্ছে এ বি সি ডি। এখন আমি জানি তোমাদের মনে যেটা আসবে কোয়েশ্চেন আসবে যে ভাই এই যে এরকম কি পরীক্ষাতে প্রশ্ন আসবে? এরকম 4টাই সেম প্রশ্ন আসবে, অপশন আসবে না। তোমাকে কিরকম দিবে জানো? এরকম 3টা অপশন দিবে আর একটা হচ্ছে ঠিকঠাক দিবে। ওকে, একটা এরকম দিবে, এরকম দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটির বর্ণালী হচ্ছে বোর মডেল ব্যাখ্যা করতে পারবে, তখন অ্যান্সার হয়ে যাবে বি। ওকে, অথবা 3টা হচ্ছে দিবে যেটা পারবে, একটা দিবে হচ্ছে পারবে না, তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না, তখন এটার বাদ দিয়ে যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। আমি জাস্ট তোমাকে অপশনগুলোর সিস্টেমটা দেখাচ্ছি। ওকে, তাহলে এখন
আমি যদি একটা কথা বলি, একটু খেয়াল করো তো, একটু ভালো মতো কথাটা খেয়াল করো। আমি যদি বলি একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বোর মডেল। ওকে, আর যদি বলি একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের রাদারফোর্ড এবং বোর মডেলের তুলনা পড়তেছিলাম, তুলনার মধ্যে মেইন তুলনাটাই করা হচ্ছে কার মডেলের ভিত্তি কি। আমরা বলবো হচ্ছে রাদারফোর্ড পরমাণুর ভিত্তি হচ্ছে তার পরীক্ষা, আলফা কণা পরীক্ষা, আর বোর মডেলের ভিত্তি হচ্ছে, বোর মডেলের ভিত্তি সবগুলো হচ্ছে ধার করা। ধার করা কি? সে কিছুটা ধার করছে হচ্ছে রাদারফোর্ড পরমাণু থেকে, কিছুটা ধার করছে ম্যাক্স প্ল্যাঙ্ক থেকে, কিছুটা ধার করছে হচ্ছে আইনস্টাইন থেকে। ঠিক আছে, এরকম ধার করে করে সে হচ্ছে তার মডেলটা দাঁড় করাইছে। ওকে, এতটুকু দেখলে এনাফ, এগুলো বিস্তারিত দেখার কোনো দরকার নাই। চলে আস হচ্ছে সামনে, পরমাণু মৌলের স্থায়িত্ব কে ব্যাখ্যা করছে, এগুলো একটু রিডিং পড়বা শুধু, এগুলো বিস্তারিত দেখার দরকার নাই। শক্তি শোষণ বিকিরণ সম্পর্কিত বর্ণালীর কথাবার্তা আমরা একটু আগে বলে আসছি, বর্ণালী সম্পর্কিত কথাবার্তা একটু পরে বলবো, একটু ওয়েট করো। ওকে, তারপর দেখো হচ্ছে এখানে অনেকগুলো সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো কি করবা, এই সূত্রগুলো কিন্তু বিস্তারিত দেখার আর সুযোগ নাই বা বিস্তারিত দেখার কোনো দরকার নাই, তুমি জাস্ট সূত্রটা একটু রিডিং করে চলে যাবা। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে রিডবার্গ ধ্রুবকের মানটা, তাহলে রিডবার্গ ধ্রুবকের মানটা তুমি একটু দেখে রাখবা। ওকে, এগুলো বিস্তারিত দেখার দরকার নাই। বর্ণালী সম্পর্কে আমরা কথাবার্তা আবারও বলতেছি, একটু পরে বলবো। ওকে, এরপরে এখানে দেখো হচ্ছে অনেকগুলো ম্যাথ আছে, তাহলে সব ম্যাথ কি করবা, সব ম্যাথ ক্লাস শেষ হওয়ার পরেই একেবারে সব ম্যাথ একসাথে ধরে ধরে সব ম্যাথ করে ফেলবা, ঠিক না? এরকম তো, এরকম করার কিন্তু সুযোগ নাই, এরকম করলে বিপদে পড়ে যাবা। ম্যাথ কোনগুলো লাগবে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। আমরা এই টপিক পুরোটার মধ্যে হচ্ছে এখন হচ্ছে ম্যাথগুলো চলে আসতেছে। ম্যাথের মধ্যে ফার্স্ট হচ্ছে ইলেকট্রনের, দেখবো হচ্ছে কি বলা আছে, এই বোর ব্যাসার্ধের মান দেয়া আছে, তারপরে এক ইএমইউ ইজ ইকুয়াল টু কত। ওকে, এই জিনিসগুলো অনেক কিছু দেয়া আছে, তুমি এগুলো কি করবা, একেবারে ঝাড়া মুখস্থ, এগুলো সম্পর্কে আমার কিছু বলার সুযোগ নাই। ওকে, এখন যেগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের এই সূত্রগুলো লাগবে। তো এখন এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে কিরকম, সেগুলো আমরা একটু দেখি। কোয়েশ্চেন আসতে পারে হচ্ছে এই টাইপের, যেমন এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, একটু অ্যান্সার করার চেষ্টা করতে দেখি। পঞ্চম কক্ষপথে আবর্তনশীল একটি ইলেকট্রনের বেগ তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের কত গুণ, কি বলবা? এটার অ্যান্সার কি হবে দেখো তো, একটু ফাস্ট অ্যান্সার করো, এটা সহজ ম্যাথ। হ্যাঁ, এখান থেকে ম্যাথ আসবে হচ্ছে এরকম। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে, অভিজিৎ একটু চেক রাখো। ওকে, ইয়েতেও চেক রাখো, ওইবার হচ্ছে ক্লাসে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আমরা দেখি, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে দুই রকম। একটা হচ্ছে ফার্স্টে তোমাকে সূত্রটা জিজ্ঞেস করতে পারে, সূত্রটা হচ্ছে এরকম, n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ হচ্ছে vn, vn ইজ ইকুয়াল টু 1/n ইন্টু v1, এটা হচ্ছে সূত্র। তাহলে তোমাকে এখান থেকে একটা কোয়েশ্চেন দিতে পারে যে n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের সূত্র কি, সূত্রটা পরীক্ষাতে আসতে পারে, অথবা সূত্র থেকে হচ্ছে এরকম ম্যাথ আসতে পারে। তাহলে আমরা একটু ম্যাথটা একটু দেখি। ম্যাথটা হচ্ছে বলছে পঞ্চম কক্ষপথে আবর্তনশীল, তাহলে v5, পঞ্চম n এর মান কত 5, তাহলে 1/n, তার মানে কি 1/5, কারণ কি 5 কেন, পঞ্চম কক্ষপথ আমরা হিসেব করতেছি, ইন্টু v1, এটা হচ্ছে পঞ্চম কক্ষপথের হিসেব। এরপরে এটার সাথে তুলনা করতে বলছে তৃতীয় কক্ষপথ, তাহলে এখন আবার কি 3v3 হবে, তাহলে v3, তার মানে কত v3 কত 1/3, কারণ কি n এর মান কত এখন 3, ইন্টু v1, তাহলে v1 কাটা। তাহলে এখানে এই ইকুয়েশনটা বাকি আছে, এই ইকুয়েশনটা কি 1/5 ডিভাইডেড বাই 1/3, আরো সহজভাবে লিখলে 1/5 ইন্টু 3/1, তাহলে কত দাঁড়াচ্ছে, হচ্ছে 3/5, তার মানে এটা কোনটা কার কত গুণ, এটা হচ্ছে 3/5 গুণ, এটা হচ্ছে অ্যান্সার। এখান থেকে এই টাইপের ম্যাথ আসবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি যদি আমরা দেখি, একটু খেয়াল করো, আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার কি হবে? এখন অ্যান্সার কি, এখন কোশ্চেনটা হচ্ছে ষষ্ঠ কক্ষপথের ব্যাসার্ধ তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ, কি অ্যান্সার দিবা? এখন এ নাকি বি নাকি সি নাকি ডি, এ বলতেছো? আচ্ছা আমরা একটু দেখি। আমরা এখন সূত্রটা কি, এখন সূত্র হচ্ছে ব্যাসার্ধের সূত্র, n তম কক্ষপথের ব্যাসার্ধ আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে
n স্কোয়ার ইন্টু r1। তার মানে তোমাকে প্রথমে সূত্র থেকে একটা কোশ্চেন দিতে পারে যে n-তম কক্ষপথে ব্যাসার্ধের সূত্র কি? সূত্র হচ্ছে rn = n স্কোয়ার ইন্টু r1। এবার আসি হচ্ছে ম্যাথের মধ্যে। ম্যাথটা কি? ষষ্ঠ কক্ষপথের ব্যাসার্ধ, তার মানে ষষ্ঠ মানে হচ্ছে n এর মান কত? 6, তার মানে r6 = n স্কোয়ার, n এর মান কত? 6 স্কোয়ার ইন্টু r1 ডিভাইডেড কেন? কারণ তুলনা করতেছি আমি কত? তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথ মানে এখন n এর মান 3, তাহলে r3 n এর মান কত? 3 স্কোয়ার ইন্টু r1। r1 কাটা, এখানে হচ্ছে 36, 6 স্কোয়ার হচ্ছে 36 আর 3 স্কোয়ার হচ্ছে 9। 36 কে যদি আমি 9 দিয়ে কাটি তাহলে কত? 4 নং 36, তাহলে অ্যান্সার হচ্ছে 4। তাহলে এটা কত গুণ? এটা হচ্ছে 4 গুণ। ওকে, তাহলে আমার দুইটা ম্যাথ দেখলাম আমি, এখান থেকে এই দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট। আরেকটা ম্যাথ বাকি আছে সূত্র, সেটা হচ্ছে শক্তির সূত্র। তাহলে কি কি আমরা আবার একটু রিক্যাপ করি, একটু খেয়াল করো। এখান থেকে তোমার দুই টাইপের কোশ্চেন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ব্যাগের সূত্র, তোমাকে সরাসরি ব্যাগের সূত্রটা জিজ্ঞেস করতে পারে যে Vn = কত? 1/n × V1, অথবা এই সূত্র দিয়ে একটা ম্যাথ দিতে পারে। ম্যাথটা হবে হচ্ছে এই সিস্টেমের। এটা হচ্ছে একটা প্যাটার্ন। 2 নম্বর প্যাটার্ন হচ্ছে এখান থেকে ব্যাসার্ধের সূত্র জিজ্ঞেস করতে পারে। সূত্রটা হচ্ছে Rn = n স্কোয়ার ইন্টু r1, অথবা সূত্র থেকে হচ্ছে এরকম একটা ম্যাথ দিতে পারে। তো ম্যাথটা হচ্ছে আমরা জাস্ট সূত্রের মধ্যে বসায় দিব। এটা হচ্ছে দুইটা প্যাটার্ন। 3 নাম্বার প্যাটার্ন আছে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে কিরকম? তোমাকে জিজ্ঞেস করবে যে কোন একটা ইলেকট্রন এততম কক্ষপথে আবর্তনশীল, এটার শক্তি নির্ণয়ের কথা বলবে। তাহলে শক্তি নির্ণয়ের যে সূত্রটা তোমার বই আছে, এটা তোমার হচ্ছে হোমওয়ার্ক, তুমি হচ্ছে এটা প্র্যাকটিস করবা। সেম, প্রথমে সূত্রটা লিখবা, তারপর হচ্ছে কম্পারিজন। তার মানে এই 3 টাইপের ম্যাথ এখান থেকে আসতে পারে। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, আমি বইয়ের মধ্যে দেখাবো, এতটুকু ক্লিয়ার হচ্ছে কিনা এটা একটু আমাকে জানাও। আমি বইয়ের মধ্যে এবার একটু দেখাই, খেয়াল করো। তাহলে ফার্স্ট হচ্ছে ব্যাসার্ধের সূত্রটার কথা বলা আছে, এই যে ব্যাসার্ধের সূত্র। তাহলে ব্যাসার্ধের সূত্র থেকে এই যে এরকম কোশ্চেন আসতে পারে। আমরা ম্যাথ একটা একেবারে সলভ করলাম, যেটা এরকম একটা ম্যাথ দিতে পারে। এরপরে 2 নাম্বার যে কথাটা আছে ব্যাগের সূত্র। ব্যাগের সূত্র হচ্ছে যে এটাকে তুমি বইয়ের মধ্যে সূত্র আকারে লিখে রাখবে আর কি, Vn = 1/n × V1। এটা থেকে ম্যাথ আসতে পারে কিরকম? এই যে এরকম, কোনটা কার কত গুণ। ঠিক আছে, দুইটা গেল। তারপর হচ্ছে শক্তির সূত্রটা হচ্ছে এই যে এটা হচ্ছে শক্তি। তাহলে শক্তির সূত্র আসতে পারে, শক্তির সূত্র থেকে এরকম হচ্ছে একটা কোশ্চেন দিতে পারে। ডান। ওকে, এর বেশি যে বড় বড় ম্যাথ যেগুলো আছে, এগুলো এখান থেকে দেখার কোনো দরকার নাই। ঠিক আছে, এই যে এই টাইপের ম্যাথ যেগুলো, এগুলো কিন্তু লাগবে না। আবার বলতেছি, এগুলো লাগবে না। যে ম্যাথগুলো তোমাদের দেখাইলাম সেটা শুধু তো হচ্ছে লাগবে। এবার চলে আসা হচ্ছে এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে শুরুতেই আমরা বলছিলাম এখানে দুইটা জিনিস তুমি মাথায় রাখবা। ডি ব্রগলির যে সমীকরণ, এটা কত সালে দিছিলেন, আরেকটা হচ্ছে হাইজেনবার্গের সূত্র, সেটা কত সালে দিছিলেন। তাহলে এখানে খেয়াল করো, ফার্স্টে এই যে কথাটা বলা আছে এখানে, যে ইলেকট্রন যখন প্রথম আবিষ্কৃত হইল, তখন কিছু বিজ্ঞানী বলতেছে হচ্ছে এটা কণা ধর্মের, আবার কেউ বলতেছে না, ইলেকট্রন কণার মতো না, ইলেকট্রন হচ্ছে তরঙ্গের মতো। তখন মাঝখানে হুট করে হচ্ছে ডি ব্রগলির আবিষ্কার হইলেন, মানে ডি ব্রগলি উদয় হইলেন। ডি ব্রগলি হচ্ছে ফেসবুকের বা হচ্ছে ইন্টারনেটের তৌহিদ আফ্রিদির মতো। তৌহিদ আফ্রিদি যে কাহিনীটা করে, ধরো দুজন টিকটকার গ্যাঞ্জাম লাগাইছে, তখন মাঝখানে তৌহিদ আফ্রিদি এসে দুজনের ভিডিও কলে আনে, বলতেছে আজ থেকে তুমিও আমার ভাই, তুমিও আমার ভাই, তার মানে দুইজনই কি ভাই। মানে হচ্ছে আমরা এই যে ত্রিভুজ যেভাবে প্রমাণ করতাম, এই বাহু সমান এই বাহু, এই কোণ সমান এই কোণ, তার মানে দুইটা ত্রিভুজ কি সর্বসম। বুঝছো, কাহিনী হচ্ছে সেম। উনি বলে যে তুমিও আমার ভাই, তুমিও আমার ভাই, তার মানে কি প্রমাণিত হচ্ছে? প্রমাণিত হচ্ছে তোমরা দুজনে ভাই ভাই। তাহলে এখন কি করো? অনলাইনে কোলাকুলি করো। ওকে, এরকম একটা অবস্থা। তো সেম কাহিনী হচ্ছে ডি ব্রগলি এসে বলতেছে আপনি বলছেন ইলেকট্রন কণা ধর্মের, আপনি বলছেন ইলেকট্রন তরঙ্গ ধর্মের, কোনো সমস্যা নাই, আপনার কথাও ঠিক, আপনার কথাও ঠিক। মাঝখানে ফেমাস হয়ে গেছে কে? মাঝখানে ফেমাস হয়ে গেছে হচ্ছে ডি ব্রগলি। কারণ ডি ব্রগলি কি বলছে? ডি ব্রগলি বলছে ইলেকট্রনের কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। পরীক্ষাতে এইটাই প্রশ্ন আসে, ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম ব্যাখ্যা করেন কে? উভয় ধর্ম ব্যাখ্যা করছে কে? ব্যাখ্যা করছে ডি ব্রগলি। ঠিক আছে, ওয়েবে চলতেছে, হ্যাঁ ওয়েবে চলতেছে, কোনো সমস্যা নাই, এখন ওকে আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বুঝছো জিনিসটা? তাহলে পরীক্ষাতে এই জিনিসটা আসবে যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম ব্যাখ্যা করছে কে? ডি ব্রগলি, এবং কত সালে? 1924 সালে। এখান থেকে জাস্ট এতটুকু। এরপর এখান থেকে আর যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এগুলো যেগুলো আছে E = h μ, এই জিনিসগুলো তোমরা জানো, এগুলো একটু রিডিং পড়বা। ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো এবং স্টার মার্ক দিয়ে রাখো। কোয়েশ্চেনটা কেমন ভাবে আসবে? কোয়েশ্চেন আসবে, তোমাকে জিজ্ঞেস করবে যে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে কাজে লাগিয়ে নিচের কোনটি তৈরি করা হয়েছে? কোনটা তৈরি করা হয়েছে? ইলেকট্রন মাইক্রোস্কোপ। এটা হচ্ছে সহজ কোয়েশ্চেন। কিন্তু কোয়েশ্চেনটা কঠিন হয়ে যাবে কখন জানো? কোয়েশ্চেনটা কঠিন হয়ে যাবে যখন রিভার্স কোয়েশ্চেন করবে। রিভার্স কোয়েশ্চেন কিরকম? তোমাকে জিজ্ঞেস করবে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করার জন্য
ইলেকট্রনের কোন ধর্মকে কাজে লাগানো হয়, তখন দেখবা একটা অপশনে দেওয়া ইলেকট্রনের কণা ধর্ম, 2 নম্বর অপশনে দেওয়া ইলেকট্রনের তরঙ্গ ধর্ম, 3 নম্বর অপশনে দেওয়া ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম, আর 4 নম্বরে দেওয়া কোনোটি নয়। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম। কিন্তু পরীক্ষা হলে তখন মনে হবে সবই মনে হয় সঠিক, কিন্তু আসলে সবই সঠিক না। ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করার জন্য আমরা কাজে লাগাবো শুধুমাত্র তরঙ্গ ধর্ম। ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে ইম্পর্টেন্ট। এরপরে এম্বিয়ার ইজ ইকুয়াল টু এন ইজ বাই 2 পাই, এটা সম্পর্কে আমরা একটু আগে বিস্তারিত পড়ে আসছি, এখান থেকে নতুনভাবে দেখার কিছু নাই। আচ্ছা, এই ম্যাথটা পরীক্ষাতে আসতে পারে। এই ম্যাথটা কিভাবে আসবে তোমাদের আমি একটু দেখাই। সেটা হচ্ছে কি, তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে এরকম, একটু কোয়েশ্চেনটা খেয়াল করো। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, পঞ্চম কক্ষপথে আবর্তনশীল একটা ইলেকট্রনের ভর, আমি আন্দাজে বলতেছি আর কি মানগুলা, ভর দেয়া আছে হচ্ছে 5 ইউনিট, বেগের মান দেয়া আছে হচ্ছে 6 ইউনিট, তারপর ওই কক্ষপথের ব্যাসার্ধের মান দেয়া আছে হচ্ছে 10 ইউনিট। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কি কোয়েশ্চেনটা আমি আবার বলতেছি, পঞ্চম কক্ষপথে আবর্তনশীল একটা ইলেকট্রনের ভর হচ্ছে 5 ইউনিট, ব্যাগ হচ্ছে 6 ইউনিট, ওই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 10 ইউনিট। তোমাকে জিজ্ঞেস করছে ওই ইলেকট্রনটা কক্ষপথে আবর্তনের সময় কয়টা পূর্ণ তরঙ্গ তৈরি করবে। অ্যান্সার কি? তুমি এখন যদি আমরা নর্মালি ঝামেলাটা যে জায়গাতে করি, ঝামেলা করি হচ্ছে যখন ম্যাথ করতে যাই, ম্যাথ করার সময় আমরা হিসাব করি হচ্ছে দেয়া আছে যা আছে বাম পাশে সব লিখি, যে দেয়া আছে কি, দেয়া আছে এরকম এরকম সব লিখে তারপর হচ্ছে ম্যাথ করতে যাচ্ছি। এখন সবগুলা যে দেয়া আছে এগুলো যদি আমরা একসাথে অ্যাড করে ম্যাথ করতে যাই তাহলে ধরাটা খেয়ে যাব। এখানে এই ইনফোগুলা দেওয়া হয়েছে তোমাকে কনফিউজ করার জন্য। তোমরা ছোটবেলায় এরকম এই যে ধাঁধা পড়ছো না, একজন আরেকজনের ধাঁধা জিজ্ঞেস করতেছে যে কি, যে মনে কর তুই একটা ট্রেনের ড্রাইভার, এরকম যে ট্রেনের ড্রাইভার তুই, এরপর একটা বিশাল একটা ম্যাথ দেয় যে অমুক স্টেশনে 10 জন নামছে তারপর 10 জন উঠছে, তারপরে স্টেশনে গিয়ে আবার 5 জন নামছে 5 জন উঠছে, তারপরে স্টেশনে 2 জন নামছে 2 জন উঠছে। এরপরে জিজ্ঞেস করতেছে কি, জিজ্ঞেস করতেছে এবার বল তাহলে ড্রাইভারের বাপের নাম কি। এখন তো মনে কর হচ্ছে সবাই কনফিউশনে পড়ে গেছে, কি রে ভাই হিসাব দিল হচ্ছে যাত্রী উঠছে নামছে কয়টা, কিন্তু পরে জিজ্ঞেস করছে কি ড্রাইভারের বাপের নাম কি। আর ড্রাইভারের বাপের নাম তো শুরুর লাইনে বলে দিছে যে কি, মনে কর ড্রাইভার তুই, তার মানে কি ড্রাইভারের বাপের নাম কি, যারে কোশ্চেন করছে তার বাপের নাম। বুঝছো ব্যাপারটা? সেম কথা হচ্ছে এই জায়গায় ভাই, আমি প্রথম লাইনে উত্তর বলে দিছি যে ইলেকট্রনটা পঞ্চম কক্ষপথে আবর্তনশীল, তাহলে পূর্ণ তরঙ্গ তৈরি করবে হচ্ছে যে যততম কক্ষপথে আবর্তনশীল ততটা। পূর্ণ তরঙ্গ ইজ ইকুয়াল টু এন, তার মানে কি পূর্ণ তরঙ্গ ইজ ইকুয়াল টু এন, সে যততম কক্ষপথে আবর্তনশীল ততটা পূর্ণ তরঙ্গ তৈরি করবে। তাহলে আমি বলছিলাম পঞ্চম কক্ষপথে আবর্তনশীল, তার মানে এই যে এত ইনফো দেয়া আছে এগুলো আমার কোনো দরকার নাই, পঞ্চম কক্ষপথে আবর্তনশীল তার মানে সে পূর্ণ তরঙ্গ তৈরি করবে 5টা। ক্লিয়ার কিনা? ওকে, ওকে ক্লিয়ার? তাহলে এটা এই টাইপেরও ম্যাথ আসতে পারে, এগুলো হচ্ছে সহজ ম্যাথ কিন্তু কনফিউজিং, কারণ পরীক্ষা হলে গিয়ে তুমি দেখবে হচ্ছে যে এই জিনিস তো চিন্তা ভাবনা করি নাই, এরকম এতগুলো ইনফো দেয়া, কিন্তু ইনফোগুলো কেন দেওয়া হয়েছে তোমাকে কনফিউজ করার জন্য, আর কিছুই না। ওকে, তাহলে আমরা 4 প্যাটার্নের ম্যাথ দেখলাম এখান থেকে, এই 4 প্যাটার্নের ম্যাথ দেখলেই এনাফ, এর বেশি দেখার দরকার নাই। চলে আসা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কোয়েশ্চেন এটাই আসে যে অনিশ্চয়তা নীতিটা কে দিছেন? হাইজেনবার্গ। ওকে, কারে? ও আচ্ছা, ওকে, আমরা যেটা বলছিলাম অনিশ্চয়তা নীতি কে দিচ্ছেন? হাইজেনবার্গ। কোয়েশ্চেন এটাই আসে যে অনিশ্চয়তা নীতি কার দেয়া? হাইজেনবার্গ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই যে অনিশ্চয়তা নীতি কত সালে দেওয়া হয়েছে? 1927 সালে, তাই না? পরবর্তী যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে এরকম, তোমাকে জিজ্ঞেস করবে যে অনিশ্চয়তা নীতিটা কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করে। একটা অপশন হচ্ছে ভর ও ব্যাগের মধ্যে, 2 নম্বর অপশন হচ্ছে ভর ও অবস্থানের মধ্যে, 3 নম্বর অপশন হচ্ছে ব্যাগ ও অবস্থানের মধ্যে, 4 নম্বর অপশন হচ্ছে ভর ব্যাগ ও অবস্থানের মধ্যে। কি অ্যান্সার? অনিশ্চয়তা নীতি কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করে? একটা হচ্ছে ভর ও ব্যাগ, একটা হচ্ছে ভর ও অবস্থান, একটা হচ্ছে ব্যাগ ও অবস্থান, আর একটা হচ্ছে ভর ব্যাগ ও অবস্থান। অ্যান্সার কি? তাহলে অ্যান্সার হবে অবশ্যই 4, সেটা হবে হচ্ছে ভর ব্যাগ ও অবস্থান। এখান থেকে এতটুকুই। ওকে, ক্লিয়ার? সাল লাগবে, কতটুক সাল লাগবে তোমাদের বলে দিছি না, এখান থেকে 5টা সাল লাগবে বললাম। রাদারফোর্ড, তারপর হচ্ছে বোরের মডেল, তারপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি ব্রগলির সমীকরণ, আরেকটা হচ্ছে ওই যে কোয়ান্টাম তত্ত্বের সমীকরণ। এতটুকুই, এই 5টা সাল পড়লেই এনাফ। ঠিক আছে, এখানে যে সূত্রগুলো দেওয়া আছে তুমি শুধু রিডিং পড়বা, সূত্রগুলা লেস ইম্পর্টেন্ট, শুধুমাত্র কার কার মধ্যে অবস্থান তৈরি করছে মানে সম্পর্ক স্থাপন করছে এতটুকু দেখলেই এনাফ।
স্ট্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, শুধু হেডলাইন যে তরঙ্গ সমীকরণ কে দিছে, স্ট্রোডিঞ্জার। ওকে, বিস্তারিত দেখার দরকার নাই, তোমার যদি খুব মনে চায় এগুলো রিডিং করবা, এমনিতে এগুলো দেখার দরকার নাই। চলে আসো হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণুর মডেল, কোনটা কত সালে, এরকম অনেকগুলো দেয়া আছে, কোন কোন সাল পড়তে হবে আমি একটু আগে বললাম, এই জিনিসগুলো তুমি শুধু দেখবা। এরপরে এখান থেকে আমাদের কিছুই দেখার সুযোগ নাই, আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। আমরা কোয়ান্টাম সংখ্যাতে যাচ্ছি। ফার্স্ট অফ অল কোয়েশ্চেনগুলো কেমন হবে, এখানে তোমাকে ফার্স্ট কোয়েশ্চেনটাই করবে যে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার। কোয়ান্টাম সংখ্যা আছে হচ্ছে 4 প্রকার। ওকে, এরপর হচ্ছে নামগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। প্রধান কোয়ান্টাম সংখ্যার যে অল্টারনেটিভ নাম আছে সেটা কি, সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা নাই, আমাদের ঝামেলাটাই লাগবে 2 নাম্বারটা। ওকে, 2 নাম্বারটা কি কি একটু খেয়াল করো। 2 নাম্বারটা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলি হচ্ছে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা, আবার এটার ইংলিশ নাম আছে হচ্ছে কি সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তাহলে কয়টা নাম গেল, 3টা। এর বাইরে এটাকে আমরা বলি হচ্ছে সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার, এটাকে আবার আমরা বলি হচ্ছে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, এটাকে অনেক সময় বলা হয় সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। তাহলে কয়টা হয়েছে, প্রায় 6টা। আমি আবার বলতেছি একটু খেয়াল করো, এখানে নাম দেয়া আছে হচ্ছে অলরেডি 3টা। এটাকে বলি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ইংলিশে বললে এটাকে বলি হচ্ছে আমরা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এর পাশাপাশি আবার কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলি হচ্ছে আমরা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, আবার এটাকে অনেক সময় সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারও বলা হয়। কয়টা নাম, 6টা, একটু ভালো মতো খেয়াল করো। এরপরে যে কথাটা, এটার সম্পর্কে আমাদের খুব বেশি ঝামেলা নাই। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটার নাম হচ্ছে ম্যাগনেটিক, জাস্ট ইংলিশ। তারপর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটার নাম জাস্ট ইংলিশ স্পিন কোয়ান্টাম সংখ্যা। এতটুক যদি দেখে থাকো, তারপরে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেনটা একটু দেখি, কোয়েশ্চেনে কি বলছে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, একটু খেয়াল করো। আমি যদি এরকম জিজ্ঞেস করি অরবিটাল কোয়ান্টাম সংখ্যাগুলোর নাম তো ক্লিয়ার আছে, ক্লিয়ার থাকলে আমাদের এখন কোয়েশ্চেন হচ্ছে অরবিটালের ধারণা পাওয়া যাবে কোন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করো। অরবিটালের ধারণা পাওয়া যাবে কোন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, নামগুলা থেকে কিন্তু কোয়েশ্চেন। ওকে, নামগুলো যে জিজ্ঞেস করলাম, এই নামগুলোর মধ্যে থেকে এটা একটা কোয়েশ্চেন, এটা একটু বলো অ্যান্সার কি হবে। এটা আমরা আগে যখন ক্লাস করতেছিলাম তখন আমরা বলছিলাম, এখন আবার জিজ্ঞেস করছি যে অরবিটালের ধারণা পাওয়া যাবে কোনটা। একজন বলছো এবিসি, এবিসি 3টা হবে কেন, যে কোনো একটা হবে, যে কোনো একটাটা কোনটা। ওকে, আমরা তাহলে হচ্ছে এবার সিকোয়েন্সে আসি। দেখো খেয়াল করো, এই জিনিসগুলা বা বিজ্ঞানীরা যখন নামকরণ করেন, নামকরণ হচ্ছে কোনো একটা কিছু আবিষ্কার হয়েছে সাথে সাথে নামকরণ করে ফেলে, এরকম একটা অবস্থা আর কি। তো প্রথমে বিজ্ঞানীরা মনে করছে যে হচ্ছে ইলেকট্রন যে থাকবে কোন জায়গায় থাকবে, শক্তি স্তরে থাকবে। এর কিছুদিন পরে দেখা গেল অরবিটাল আবিষ্কার হয়েছে, বিজ্ঞানী বলতেছে ঠিক আছে, শক্তি স্তরের পরেই কই থাকবে, অরবিটালে থাকবে। কিন্তু এরও কিছুদিন পরে দেখা গেল আবিষ্কৃত হয়েছে যে না, ইলেকট্রন থাকবে হচ্ছে প্রথম ধাপটা কি, প্রথমে থাকবে শক্তি স্তর, এরপরে উপশক্তি স্তর, এরপরে অরবিটাল। কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গেছে, কিরকম নামকরণ হয়ে গেছে। নামকরণ কি, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে অলরেডি তারা নাম দিয়ে দিছে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি, অরবিটাল কোয়ান্টাম সংখ্যা নাম দিয়ে দিছে অলরেডি। কারণ কি, প্রথমে মনে করছে প্রধান কোয়ান্টাম সংখ্যার পরে বুঝি সহকারী কোয়ান্টাম মানে হচ্ছে অরবিটাল। কিন্তু আসলে কাহিনী যেটা ঘটে, আসল কাহিনীর সিকোয়েন্স হচ্ছে এরকম, প্রথমে থাকবে হচ্ছে শক্তি স্তর, এরপরে থাকবে হচ্ছে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের যেই জায়গাতে বা শক্তি স্তরের যেই জায়গাতে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%, সেটাকে বলবো হচ্ছে আমরা অরবিটাল। তাহলে সিকোয়েন্স কোনটা, 3টা সিকোয়েন্স, শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল। আর এই অরবিটালে ইলেকট্রন সোজা থাকবে নাকি কাত হয়ে থাকবে, এটাকে বলি হচ্ছে আমরা ঘূর্ণন বা স্পিন। তাহলে সিকোয়েন্স হচ্ছে এইটা। তাহলে শক্তি স্তর প্রকাশ করবে কে, শক্তি স্তর প্রকাশ করবে যেটা যে সিকোয়েন্স, শক্তি স্তর প্রকাশ করবে প্রধান কোয়ান্টাম সংখ্যা, উপশক্তি স্তর প্রকাশ করবে সহকারী কোয়ান্টাম সংখ্যা, কিন্তু এটার নাম অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, কিন্তু সে প্রকাশ করবে কি, প্রকাশ করবে উপশক্তি স্তর। ওকে, তারপরে অরবিটাল কোয়ান্টাম মানে অরবিটাল প্রকাশ করবে কে, অরবিটাল কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করবে না, অরবিটাল প্রকাশ করবে আসলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তারপরে এই অরবিটালের মধ্যে ইলেকট্রন কি সোজা অবস্থায় থাকবে না বাঁকা অবস্থায় থাকবে বা উল্টা অবস্থায় থাকবে, এটা প্রকাশ করবে কে, এটা প্রকাশ করবে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার কিনা, মানে এটা জাস্ট হচ্ছে বিজ্ঞানীরা আগে নামকরণ করে ফেলছে বা আগে অবস্থান নির্ণয় করে ফেলছে, এই কারণে হচ্ছে এরকম হয়েছে। কিন্তু সিকোয়েন্স অনুসারে তুমি আগাবা, প্রথমে শক্তি স্তর, তারপরে উপশক্তি স্তর, তারপরে অরবিটাল। তাহলে প্রথমটা ব্যাখ্যা করবে প্রধান শক্তি স্তর মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা,
2 নাম্বারটা ব্যাখ্যা করবে সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নাম্বারটা ব্যাখ্যা করবে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি ব্যাখ্যা করতেছে? অরবিটাল। ঠিক আছে, পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং এই যে এই ঝামেলাগুলো কেন লাগছে জানো? এই ঝামেলাগুলো লাগছে হচ্ছে অনেক কিছুর ক্ষেত্রে আলাদা আলাদা কিছু নাই। যেমন আমরা অনেক সময় এরকম বলি SPDF। SPDF আসলে কি? আসলে কি এরা অরবিটাল নাকি এরা উপশক্তি স্তর? কি মনে হচ্ছে? SPDF কিন্তু আসলে উপশক্তি স্তর, কিন্তু আমরা এগুলাকে অরবিটাল হিসেবে ইউজ করি। ওকে, কিন্তু এরা আসলে উপশক্তি স্তর। আমি একটা এক্সাম্পল দিলেই বুঝবা যে এরা যে আসলে উপশক্তি স্তর। তুমি চিন্তা করে দেখো, একটা অরবিটাল ইলেকট্রন থাকে কয়টা? একটা অরবিটাল ইলেকট্রন থাকতে পারে 2টা, কিন্তু পি যে জিনিসটা আছে আমরা বলতেছি পি অরবিটাল ইলেকট্রন থাকে কয়টা? 6টা। ওকে, তাহলে পি যদি অরবিটালি হইতো তাহলে পি এর মধ্যে ইলেকট্রন থাকতো কয়টা? ইলেকট্রন থাকতো তো 2টা, কিন্তু পি এর মধ্যে ইলেকট্রন থাকতেছে 6টা। তার মানে পি নিশ্চয়ই কি? অরবিটাল না। তাহলে পি কি? তাহলে পি হচ্ছে আসলে একটা উপশক্তি স্তর যেটার মধ্যে এরকম 3টা অরবিটাল থাকে, একটা px, একটা py, একটা pz। ওকে, তার মানে px হচ্ছে একটা অরবিটাল, py একটা অরবিটাল, pz একটা অরবিটাল। এবার px এর মধ্যে থাকবে 2টা ইলেকট্রন, py এর মধ্যে থাকবে 2টা ইলেকট্রন, pz এর মধ্যে থাকবে 2টা ইলেকট্রন, আর পুরো p এর মধ্যে এখন থাকবে 6টা ইলেকট্রন। তার মানে p হচ্ছে একটা উপশক্তি স্তর, আর px, py, pz এগুলো হচ্ছে অরবিটাল। ঠিক আছে, এই ডাউটটা রাখবা না। SPDF মূলত উপশক্তি স্তর, কিন্তু আমরা এগুলোকে ইউজ করি বা কথার সুবিধার্থে আমরা এগুলোকে বলি হচ্ছে অরবিটাল। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা আমরা একটু জানাও, তারপর হচ্ছে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে এবার আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা এবার বিস্তারিত দেখব। তো বিস্তারিত দেখার সময় খেয়াল করো আমাদের কি কি পড়তে হবে। ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে এখানে খেয়াল করো, এখানে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে এটা হচ্ছে তুমি একটু দেখে রাখবা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করেছে n দিয়ে। প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে কে? বিজ্ঞানী বোর। ওকে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আবার হচ্ছে কে, এল, এম, এন এগুলো দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এগুলো একটু রিডিং পড়বা, জাস্ট রিডিং। এরপরে প্রধান কোয়ান্টাম সংখ্যার শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এটা আসলে এখান থেকে দেখার দরকার নাই, এটা আমরা একটু পরে দেখতেছি, একটু পরে একসাথে দেখবো বিস্তারিত। খেয়াল করো, প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে এতটুকু পড়লে এনাফ, এই টাইপের ম্যাথ দেখার দরকার নাই। কি দেখবা? দেখবো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। খেয়াল করো, ফার্স্ট অফ অল সহকারী কোয়ান্টাম সংখ্যার নামগুলা পড়বা, 6টা নাম আছে। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এল দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এটা প্রকাশ করে কি? এটা প্রকাশ করে হচ্ছে উপশক্তি স্তর, এটা প্রকাশ করবে উপশক্তি স্তর। এরপরে আমরা জানি যে এটার সমীকরণটা কি? আমরা জানি এল এর মান কত হয়? এল এর মান হচ্ছে 0 সহ n-1। অনেকে 0 থেকে n-1ও বলে, কিন্তু কারেক্ট হচ্ছে 0 সহ n-1 বলা, তাহলে ব্যাপারটা ইজি হয় বা সঠিক হয়। তাহলে এখন আসি হচ্ছে কোয়েশ্চেন আসবে কিরকম। কোয়েশ্চেন আসবে হচ্ছে তোমাকে যে কোনো একটা মান দিয়ে বলবে এটার জন্য মান কত। যেমন কোয়েশ্চেনটা এরকম হইতে পারে n = 3, তোমাকে জিজ্ঞেস করবে n = যদি 3 হয় তাহলে l এর মান কত হবে? তাহলে l এর মান কত হবে? l এর মান হবে হচ্ছে 0 সহ n-1। তাহলে n-1, n এর মান কত? 3। তাহলে 3 থেকে 1 বাদ দিলে যা হয় 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে। কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখবা 0, 1, 2 এরপর আবার একটা 3 অ্যাড করে দিছে, তাহলে 3 কি থাকবে? 3 থাকার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ মান হবে 0 সহ n-1। ওকে, এটা হচ্ছে সহজ কোয়েশ্চেন, n = 3 হলে l এর মান কত। কিন্তু কোয়েশ্চেনটাকে যদি একটু ঘুরায় পেঁচায় দিতে চায় তখন কোয়েশ্চেনটা হবে কি জানো? তখন কোয়েশ্চেনটা হবে এরকম, তোমাকে জিজ্ঞেস করবে m শেলের জন্য l এর মান কত? m শেলের জন্য l এর মান কত? তখন অ্যান্সার কি? m শেলের জন্য l এর মান কত? তখন অ্যান্সার কি হবে? একটু ফাস্ট অ্যান্সার দাও তো। সেম আগেরটাই হবে, তাই না? যেটা 0, 1, 2, 3 ছিল, এইটাই সেম, একই জিনিস ছিল, তাই না? ওকে, তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে তোমাকে আসলে ডাবল কোয়েশ্চেন করা হয়েছে, বুঝতে পারছো ব্যাপারটা? আগেরটা হচ্ছে সরাসরি তোমাকে জিজ্ঞেস করছিল n = 3, কিন্তু এখন যেটা করছে একটু ট্রিক্স খাটাইছে। ট্রিক্সটা কি? তোমাকে সরাসরি n = 3 বলে নাই,
এখন বলছে এম শেল, কিন্তু আমরা জানি কি সিকোয়েন্সটা কি কে এল এম, তাহলে এটার ক্ষেত্রে এন এর মান 1, এটার ক্ষেত্রে এন এর মান 2, আর এটার ক্ষেত্রে আমরা জানতেছি যে এন এর মান 3। তাহলে তোমাকে আগে এখান থেকে এন এর মান বের করতে হবে, তারপরে হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। জিনিসটা বুঝছো কিনা? এখান থেকে কোশ্চেনের প্যাটার্ন কি কি বুঝছো কিনা? ফার্স্ট হচ্ছে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে, তারপরে সূত্রটা কি, তারপর হচ্ছে সূত্রের অ্যাপ্লিকেশন। তোমাকে জিজ্ঞেস করবে n = 3 হলে কত, অথবা n = 3 না বলে কে এল এম এন এরকম মান দিয়ে জিজ্ঞেস করতে পারে এটার ক্ষেত্রে এল এর মান কত হবে। ঠিক আছে, এই -1 -2 এরকম হবে না, এখানে কোনো কিছু মাইনাস বলি নাই, মাইনাসের মান হবে হচ্ছে এম দিয়ে। হ্যাঁ, ম্যাগনেটিক যখন বলবো তখন হচ্ছে মাইনাসের হিসাব আসবে। ওকে, এল এর ক্ষেত্রে এম মাইনাস আসবে না। এবার আসে হচ্ছে আমরা পরের ধাপে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা ছিল। সহকারী কোয়ান্টাম সংখ্যার পরের ধাপ হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এম। এটা প্রকাশ করবে কি? এটা প্রকাশ করবে হচ্ছে অরবিটাল। ওকে, আর এরপরে এখন আসবো হচ্ছে আমরা এম এর সূত্র। এম ইজ ইকুয়াল টু কি? এম ইজ ইকুয়াল টু হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল। এবার আসবে প্লাস মাইনাসের কথা। ওকে, তাহলে এখন কোশ্চেন আসবে কিরকম ভাবে? এখন কোশ্চেন আসবে তোমাকে জিজ্ঞেস করবে এল এর মান যদি 1 হয়, এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? এম এর মান কত হবে? 0 সহ প্লাস মাইনাস 1, এই যে +1 -1 তারপর হচ্ছে 0 এরকম। আর যদি কোশ্চেনে একটু ঘুরায় পেঁচায় জিজ্ঞেস করতে চায় তখন জিজ্ঞেস করবে কি তোমাকে L = 1 বলবে না, বলবে পি উপশক্তি স্তরের জন্য, পি উপশক্তি স্তরের জন্য এম এর মান কত। ওকে, তখন তোমাকে হিসাব করতে হবে পি উপশক্তি স্তর মানে কি, আমরা সিস্টেমটা জানি এরকম এস পি ডি এফ। এস এর জন্য মান 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য হচ্ছে 3। তাহলে পি এর জন্য মান কত আসতেছে? 1। ওকে, তাহলে পি এর জন্য যদি 1 হয় তার মানে আসলে একই জিনিস জিজ্ঞেস করছে। L = তাহলে কি 1, L = যদি 1 হয় তাহলে M = কত হবে? 0 সহ প্লাস মাইনাস 1, এই কথাটাই। তাহলে এই কথাটাই তোমাকে দুইভাবে কোশ্চেন করতে পারে। একটা হচ্ছে সরাসরি L = 1 বলে দিতে পারে, অথবা তোমাকে হচ্ছে উপশক্তি স্তরের কথা বলতে পারে যে পি উপশক্তি স্তরের জন্য কত। জিনিসটা বুঝছো কিনা? কোশ্চেন প্যাটার্ন বুঝছো কিনা? তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে কোশ্চেন কিরকম করবে? সূত্রটা জিজ্ঞেস করতে পারে, অথবা বলতে পারে যে হচ্ছে অমুক শেলের জন্য বা n = এত হলে L এর মান কত। এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। আর এই জায়গা থেকে তোমাকে জিজ্ঞেস করবে কি? এই জায়গা থেকে তোমাকে জিজ্ঞেস করবে যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে কি? এম দিয়ে। এম এর সূত্র কি? 0 সহ প্লাস মাইনাস এল। ওকে, আর এখানে এরপরে যে কোনো একটা মান দিয়ে জিজ্ঞেস করতে পারে যে এল এর মান 1, এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? কত? 0 সহ প্লাস মাইনাস এল। তাহলে 0 দিলাম আমি, প্লাস মাইনাস এল, এল এর মান কত? 1, এই যে প্লাস মাইনাস 1। অথবা একটু ডিপ থেকে যদি কোশ্চেন করতে চায় তখন এল এর মান 1 বলবে না, না বলে তোমাকে জিজ্ঞেস করবে উপশক্তি স্তর আছে পি, এটার জন্য এম এর মান কত হবে। তাহলে উপশক্তি স্তর পি মানেই কিন্তু এল এর মান 1, তখন সেটা মান কত হবে? সেম একই জিনিস, 0 প্লাস মাইনাস 1। বুঝছো কিনা আমাকে একটু জানাও, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার? ওকে, ওকে ডান। তাহলে আমরা এবার সামনে আগাচ্ছি। এখন এখান থেকে যদি আরেকটা একটু অন্যভাবে কোশ্চেন করতে চায় তখন কোশ্চেনটা হবে হচ্ছে এরকম, একটু খেয়াল করো। এই কোশ্চেন, সরি এটা না, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে একটু দেখো তো। এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারো কিনা একটু চেষ্টা করো, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করো, তাইলে হবে। একটু চিন্তা ভাবনা অ্যান্সার করো, তাইলে হবে। একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করো। ওকে, বেশিরভাগ দেখি একই অ্যান্সার দিচ্ছ। ফেসবুকটা একটু সামনে এনে দাও না। ঠিক আছে, সব ওকে আছে। ওকে, আচ্ছা,
এই সবাই দেখি একই অ্যান্সার করতেছো, তার মানে কি কেউই এটা বুঝো নাই কাহিনী? এটার মধ্যে একটু কাহিনী আছে, একটু গ্যাঞ্জাম আছে। ফেসবুকটা সামনে এনে দাও তাহলে হবে, আর কিছু না। না না নেই, এটা না। হুম, না খুঁজে পাইতেছি না, আউট করে দিয়েছে শুধু ইউটিউব। চলতেছে তো। ওকে আছে, ওকে আছে, ওকে আছে, তুমি এবার সরো। ইউটিউবে দাও শুধু, ফেসবুক না। আচ্ছা ফেসবুক এটা ওকে। এবার চলো আমরা এটা এক্সপ্লেনেশনে যাই। ওকে, এক্সপ্লেনেশনটা একটু ভালো মতো খেয়াল করো। এক্সপ্লেনেশনটা একটু ভালো মতো খেয়াল করো, যেহেতু বেশিরভাগই এটা ভুল করছো। আমি যেটা দেখলাম এটা বেশিরভাগই ভুল করছো, একটু খেয়াল করো। এখানে কি বলা আছে? 2p। 2p যদি থাকে তাহলে ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে n is equal to 2, তাই না? n is equal to 2 দেয়া আছে, তাহলে n is equal to 2 এই কথাটা কারেক্ট। ওকে, তাহলে এবার খেয়াল করো, n is equal to যদি 2 হয় তাহলে l এর মান কত হবে? 0 থেকে n - 1, তাহলে 0 আর n - 1 মানে 2 - 1, তাহলে কত? 1, তাই না? তাহলে l এর মান হইতে পারে 0 1, তাই না? কখন n মানে l এর মান 0 1 হবে? যখন n is equal to 2। যখন n is equal to 2 তখন হবে হচ্ছে 0 আর 1। তাহলে 0 এর জন্য কত হইতে পারে? এখন 0 এর জন্য কি হবে? 0 এর জন্য হবে 2s, কারণ 0 এর জন্য কি s, আর n is equal to 2 যেহেতু তার মানে কি 2s। আর 1 এর জন্য কত হবে? 2p, তাই না? এই দুইটা কারেক্ট। ওকে, তার মানে আবার একটু খেয়াল করো, আমি আবার বলতেছি একটু খেয়াল করো। আমি বললাম কি n is equal to যদি 2 হয়, আমি আবার কি বলতেছি, n is equal to যদি 2 হয় তখন পসিবল হচ্ছে 2s এবং 2p। কিন্তু কাহিনী যেটা হয়েছে, আমি এখানে 2p ফিক্স করে দিছি। তাহলে 2p দেখো তো কোনটার জন্য আসছে? 2p আসছে শুধুমাত্র 1 এর জন্য। 0 এর জন্য কি 2p আসছে? 0 এর জন্য কি 2p আসছে? 0 এর জন্য তো আসছে 2s। কিন্তু আমি এই জায়গায় কোন জায়গাতে 2s এর কথা বলছি? এই জায়গাতে আমি কোনো জায়গাতে s এর কথা বলি নাই, এখানে আমি শুধু বলছি 2p। তাহলে 2p এর জন্য হচ্ছে ফিক্স করে দেওয়া আছে 1, এই জায়গাতে 0 আসবে না। বুঝছো কিনা আমাকে একটু জানাও। এখানে হিসাবটা হবে, আমি ফিক্স করে দিছি 2p। আমি যদি শুধু বলতাম n is equal to 2, এটার জন্য কত l এর মান, তখন l এর মান 0 এবং 1 হইতো। কারণ তখন কি কি পসিবল? 0 এর জন্য পসিবল 2s, 1 এর জন্য পসিবল 2p। কিন্তু এখন আমি কি করছি? এখন আমি ফিক্স করে দেওয়া আছে এখানে 2p শুধু বলা আছে। তাহলে 2p যদি বলি, তাহলে 2p কোনটার জন্য আসছে? l এর মান যখন 1 তখন। ওকে, আর কিছুই না। তাহলে এই জিনিসটা বুঝছো কিনা? তাহলে এটা হবে হচ্ছে 2p এর জন্য শুধুমাত্র ফিক্স, l এর মান হবে 1। l এর মান এটার জন্য 0 হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তাহলে এখানে যে আমি এটার জন্য l is equal to 0 1 লিখে রাখছি, এই কথাটা আসলে কি ভুল। এখানে l এর মান হবে শুধুমাত্র 1। ওকে, l এর মান 0 1 কখন হবে? যদি আমি কমনলি বা র্যান্ডমলি বলি যে n is equal to 2, তখন হবে l এর মান 0 1। কিন্তু আমি যেহেতু 2p বলে দিছি, তার মানে এটা ফিক্সড। ক্লিয়ার কিনা? ওকে, এরপর আসে হচ্ছে 2p তে ইলেকট্রন কয়টা থাকতে পারে? p এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 6টা, এখানে লিখে রাখছি হচ্ছে 10টা। তাহলে এই জিনিসটাও কি অবশ্যই ভুল। তার মানে আমি জিজ্ঞেস করছি কোনটা ভুল? ভুল হচ্ছে এখানে বি নাম্বার এবং সি নাম্বার। এবার বুঝছো কিনা? তাহলে এটা কিন্তু একটা ধোঁকা খাওয়ার একটা বড় সড়ো জায়গা। হ্যাঁ, তাহলে এই ব্যাপারের ক্ষেত্রে তোমাদের হচ্ছে একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, তাহলে এটা এটা একটু ধোঁকা খাওয়ার জায়গা অবশ্যই। তাহলে এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে যে হচ্ছে এখানে ফিক্স করে বলে দিছে নাকি র্যান্ডমলি বলছে। ফিক্স করে বলে দিলে তোমার হচ্ছে এই জায়গাটা একটু মাথায় থাকতে হবে। ওকে, এবার এখান থেকে আরেকটু কোশ্চেন আসতে পারে, আরেকটু অন্যরকম কোশ্চেন। অন্যরকম কোশ্চেন কি, তোমাকে হচ্ছে এরকম জিজ্ঞেস করতে পারে, ধরো একটা কোশ্চেনটা এরকম দেয়া আছে যে ক্যালসিয়ামের জিজ্ঞেস করলো, ক্যালসিয়ামের 19তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? ওকে, এরকম কোশ্চেন যদি দেওয়া হয়, তুমি হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো ডান দিক থেকে অ্যান্সার করবা। ডান দিক থেকে বলতে আমি বুঝাচ্ছি সবার শেষে কি থাকবে? সবার শেষে থাকবে স্পিন। এখন আমার কথা হচ্ছে 19তম কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে, 19তম ইলেকট্রনের ক্ষেত্রে ক্যালসিয়ামের স্পিন কি হবে? +½
নাকি মাইনাস হাফ, এটাকে আমি দিলাম এ নাম্বার, আর মাইনাস হাফকে দিলাম হচ্ছে বি নাম্বার। 19তম ইলেকট্রনের জন্য প্লাস হাফ হবে নাকি মাইনাস হাফ হবে? 19তম ইলেকট্রন প্লাস হাফ হবে নাকি মাইনাস হাফ হবে? এটা একটু ফাস্ট আনসার করো। 19তম ইলেকট্রনের কথা বলছি, 19তম ইলেকট্রন প্লাস হাফ হবে নাকি মাইনাস হাফ হবে? 19তম ইলেকট্রন কিন্তু অবশ্যই প্লাস হাফ হবে, কারণ 19-এর আমরা কি জানি, অরবিটালের লাস্টের ক্যালসিয়ামের লাস্টের ইলেকট্রনটা হচ্ছে 4s2। তো 4s2 এর মধ্যে প্রথম ইলেকট্রনটা যাবে কি সোজাভাবে, তাহলে সোজাভাবে গেছে মানে এটার কি, এটার স্পিন হচ্ছে প্লাস হাফ। তাহলে তাহলে এখন অ্যান্সার করার সিস্টেমটা কি হবে? আমি বলছি ডান দিক থেকে অ্যান্সার করবা। ডান দিক থেকে তুমি যখন 4টা অপশন দেখবা, তখন দেখবা 4টা অপশনের মধ্যে 2টা অপশন থাকবে প্লাস হাফ, 2টা অপশন থাকবে মাইনাস হাফ। তাহলে 2টা অপশন আগেই বাতিল, মাইনাস হাফের 2টা কি আগেই বাতিল। তাহলে এখন প্লাস হাফের যে 2টা থাকবে, এই 2টার মধ্যে 2টা তো আমার ফিক্স হইলো। 2টা ফিক্স হওয়ার পরে এরপর তুমি হচ্ছে আস্তে আস্তে আবার বাম দিকে আগাইতে থাকবা, ডান দিক থেকে বাম দিকে। তখন দেখবা কি জানো, এখানে কি এন এর মান কত 4 না? কোনো একটা লাইনে, কোনো একটা অপশনে দেখবে এরকম দেয়া আছে যে এন এর মান হচ্ছে 4, এল এর মান দেয়া আছে 0 1 2 3 4। তাহলে এন এর মান যদি 4 হয়, এল এর মান কি 4 হওয়ার আর কোনো সুযোগ আছে? এল এর মান কিন্তু 4 হওয়ার আর কোনো সুযোগ নাই, তার মানে এই জিনিসটা ভুল। ওকে, এরকম আরেকটা অপশন থাকবে, তাহলে আমার জন্য অ্যান্সার করাটা কি হবে, সহজ হবে। জিনিসটা বুঝছো কিনা? তাহলে এটা হচ্ছে আমি ডান দিক থেকে অ্যান্সার করে আসবো, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। একই রকম ভাবে নর্মালি এই দুইটাই পরীক্ষাতে কোশ্চেনটা দেওয়া হয়। এটা তো আমি ক্যালসিয়ামের 19তম ইলেকট্রনের কথা বললাম। আরেকটা কোশ্চেন আসতে পারে এরকম, ক্যালসিয়ামের 19তম না বলে তোমাকে জিজ্ঞেস করতে পারে সোডিয়ামের 11তম ইলেকট্রন। সোডিয়ামের 11তম ইলেকট্রন, সোডিয়ামের 11তম ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে, প্লাস হাফ নাকি মাইনাস হাফ? সোডিয়ামের 11তম ইলেকট্রন কি হবে, প্লাস হাফ নাকি মাইনাস হাফ? সোডিয়ামের 11তম ইলেকট্রন এটাও কি হবে, অবশ্যই প্লাস হাফ হবে। সোডিয়ামের 11তম ইলেকট্রন কি লাস্টে অরবিটালে কি একটা ইলেকট্রনে আছে, একটা ইলেকট্রন পজিটিভলি যাবে, তার মানে সেটাও কি হবে, প্লাস হাফ। তার মানে সেম আগের মতো সিস্টেম। এটা কেন বলছি আমি, খেয়াল করো, আগেরটা তো বলছিলাম যে লাস্টের আগেরটা, এখন তুমি চিন্তা করতে পারো যে ভাই লাস্টের আগেরটা প্লাস হয়েছে, তাহলে এখন মনে হয় যেটা এটা যেহেতু লাস্টে, তাহলে এটা মনে হয় মাইনাস হবে। ব্যাপারটা এরকম না, কারণ এখানে ইলেকট্রন আছেই একটা, তাহলে এটা কি হবে, অবশ্যই কি প্লাস হাফই হবে। বুঝতে পারতেছো না জিনিসটা, নাকি আমি আবার জটিল বানাই দিচ্ছি? আমি কিন্তু তোমার যে জায়গাতে ভুল হবে, দেখো তুমি মনে করে যাচ্ছে, আমি জানি তোমরা এখানে অনেকে সেকেন্ড টাইমের আসো, অনেকে ফার্স্ট টাইমের আসো, অনেকে অনেক ধরনের আগেও ক্লাস করছো, এবং ক্লাস অ্যাভেলেবল মনে করে যাচ্ছে ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে অনেক ক্লাস অ্যাভেলেবল, আমি নিজে অনেক ক্লাস দেখি, ঠিক আছে, এবং বই ধরে ধরে সবাই পড়ায়, এটাও সত্যি কথা। কিন্তু সত্য কথা যেটা তোমার হচ্ছে মেইন ফোকাস যে জায়গাটা, সেটা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করা, তোমার বুঝতে পারা কোন জায়গাতে ভুল হবে, তোমার বুঝতে পারা কোন জায়গাতে অপশন চেঞ্জ হবে, এই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করি আর কি। হ্যাঁ, এই কারণে আমি তোমাদের দেখাই দিলাম যে হচ্ছে কোন জায়গাতে হচ্ছে এরকম চেঞ্জ হইতে পারে, একটু ডিপের কোশ্চেন আসলে কোন জায়গাতে চেঞ্জ হতে পারে, এই জিনিসগুলো। ওকে, তাহলে এইগুলো তোমরা হচ্ছে একটু, আশা করি আমি তোমরা পজিটিভলি নিচ্ছ, আর যদি পজিটিভলি না নাও আসলে আমার কিছু করার থাকবে না, এটা হচ্ছে, কিন্তু আমি তোমাদের স্বার্থে এই জিনিসগুলো দেখাচ্ছি। ওকে, এই যে কোশ্চেনগুলো নিজে তৈরি করা, তারপর হচ্ছে তোমাদের দেখানো, এগুলো পুরোটাই তোমাদের স্বার্থে, আমার কিন্তু এখানে কোনো বেনিফিট নাই। ওকে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, 10তমের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, 10তমের ক্ষেত্রে মাইনাস হাফ হবে, কারণ 10তমটা হচ্ছে কি সেকেন্ড ইলেকট্রন, একটা অরবিটালের সেকেন্ড ইলেকট্রনটা হচ্ছে 10ম ইলেকট্রনটা, তাহলে 10ম ইলেকট্রনটা এরকম ভাবে গেছে, তাহলে সেটা হবে হচ্ছে মাইনাস। ক্লিয়ার কিনা? এতটুকু যদি ক্লিয়ার হয়, আমাদের কিন্তু এই কোয়ান্টাম সংখ্যার পার্ট কিন্তু পড়া শেষ। হ্যাঁ, তাহলে আমরা এবার সামনে আগাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের পড়া শেষ। এবার আসা হচ্ছে এই চার্টের কথা। এই চার্টের কথা আমরা বলছিলাম একসাথে পড়বো, এখন হচ্ছে একসাথে পড়বো। একটু খেয়াল করো, এই চার্ট পড়ার সিস্টেমটা কি? এই চার্ট পড়ার সিস্টেম হচ্ছে, তুমি ফার্স্টে চিন্তা করবো হচ্ছে শক্তি স্তর। ওকে, শক্তি স্তর কি, তোমাকে এই যে লাইনটা, এন এর যে কোনো মানের জন্য, এন মানে কি শক্তি স্তর, যে কোনো শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা, মোট অরবিটাল সংখ্যার সূত্র কি, সূত্র হচ্ছে এন স্কোয়ার। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেনটা হবে হচ্ছে, কোন একটা শক্তি স্তরে, কোন একটা অরবিটাল ইলেকট্রন থাকতে পারে কয়টা, 2টা। তাহলে আমরা হিসেব করলাম কোন একটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে এন স্কোয়ার, তাহলে এবার কোন একটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2 দিয়ে গুণ করে দেব, 2n স্কোয়ার। শেষ, আমাদের শক্তি স্তর পড়া শেষ। শক্তি স্তরের পরেরটা হবে হচ্ছে কি উপশক্তি স্তর। এবার আমি উপশক্তি স্তরে যাচ্ছি, তাহলে এবার আসি উপশক্তি স্তর। তাহলে এবার উপশক্তি স্তরে হিসাব করব উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা। উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যার সূত্র কি, সূত্র হচ্ছে 2l + 1।
ওকে, এবার উপশক্তি স্তরের পরেরটা আসি। পরেরটা হচ্ছে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা। ইলেকট্রন কয়টা, অরবিটালে যতটা থাকবে তাকে আমি কি করব, 2 দিয়ে গুণ করব। এই যে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 × 2s2l+1। ওকে, তাহলে কোশ্চেনগুলো আমি আবার বলতেছি, খেয়াল করো। ফার্স্টটা হচ্ছে শক্তি স্তর চিন্তা করবা। তাহলে শক্তি স্তরে অরবিটাল কয়টা, n²। তাহলে শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2টাকে গুণ করে দেব, তাহলে কি 2n²। নেক্সট কোশ্চেন, শক্তি স্তর শেষ, এবার উপশক্তি স্তর। উপশক্তি স্তরে অরবিটাল কয়টা, 2l+1। ইলেকট্রন কয়টা, 2 দিয়ে গুণ করে দেব, 2 × 2s2l+1। কোশ্চেন কেমন ভাবে আসতে পারে, সূত্রগুলাই সবচেয়ে বেশি পরীক্ষাতে আসতে পারে। এর বাইরে যদি সূত্র ছাড়া প্রয়োগমূলক কোশ্চেন হয়, তোমাকে হচ্ছে l এর যে কোনো মান দিয়ে দিবে। তোমাকে জিজ্ঞেস করতে পারে l = 3 হলে, l = 3 হলে এখানে অরবিটাল সংখ্যা কত। অরবিটাল সংখ্যা কত হবে, 3 × 2 = 6 আর 1 = 7। অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে l = 3 হলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে। তাহলে কত, অরবিটাল 7টা, 7 দুগুণে কি 14। শেষ। ঠিক আছে, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। তাহলে এই চার্ট এরকম ভাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এর বেশি এখান থেকে দেখার দরকার নাই, আমরা সামনে আগাচ্ছি। তাহলে এই জিনিসগুলো আমাদের দরকার নাই। স্পিনের কথা আমরা অলরেডি বলে ফেলছি, স্পিন হবে হচ্ছে +হাফ হইতে পারে অথবা -হাফ হইতে পারে, এর বেশি এখান থেকে লাগবে না। চলে আসা হচ্ছে অরবিটাল কোয়ান্টাম সংখ্যাগুলোর, এগুলো যে লাইনগুলো আছে তুমি মনে চাইলে একটু রিডিং করতে পারো, এগুলো আসলে দেখার দরকার পড়বে না। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা দেখব ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রন বলে কি 4s হিসাব হবে। হ্যাঁ, অবশ্যই 4s হিসাব হবে। 4টা কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। এবার আসো, আমরা শুরুতে বলছিলাম, মনে আছে কিনা, বর্ণালী তৈরি হওয়ার সময় কি হয়, ফার্স্টে প্রধান বর্ণালী রেখা তৈরি হয়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ হবে ওই প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করা। এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য বা কাজ হচ্ছে প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করা। প্রধান বর্ণালী রেখার সাথে কিছু বলছিলাম সূক্ষ্ম রেখা তৈরি হয়, সেগুলোকে আমরা বলছি হচ্ছে সূক্ষ্ম বর্ণালী রেখা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজ হবে এই সূক্ষ্ম বর্ণালী রেখা কেন তৈরি হয়েছে এটা ব্যাখ্যা করা। ওকে, এরপরের ধাপে আমরা বলছিলাম সূক্ষ্ম রেখাগুলো আবার তৈরি হয়ে কি হয়, আলাদা হয়ে যায়। তাহলে 3 নাম্বার ধাপের কাজ হবে কি, 3 নাম্বার ধাপ বলতে কি বোঝাচ্ছি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটার কাজ হবে সূক্ষ্ম রেখা কেন বিভক্ত হয়েছে এটা ব্যাখ্যা করা। 3টা শেষ। ওকে, আর 4 নাম্বারটার কাজ শুধুমাত্র স্পিন ব্যাখ্যা করা, এটা নিয়ে আমাদের তেমন চিন্তা ভাবনা করার দরকার নাই। এরপর তাৎপর্য এখানে আবার আলাদাভাবে দেওয়া আছে, তুমি একটু রিডিং পড়বা। ক্লিয়ার কিনা এগুলোকে আমাকে একটু ইনফর্ম করো। চলে আসা হচ্ছে পরমাণুর মূল কণিকা। তো পরমাণুর মূল কণিকার ক্ষেত্রের যে ব্যাপারটা, পরমাণুর মূল কণিকার ক্ষেত্রে যে ব্যাপারটা হবে, পরমাণুর মূল কণিকা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পরমাণুর মূল কণিকা কয় ধরনের, অ্যান্সার কিন্তু অবশ্যই 2। পরমাণুর মূল কণিকা কয় ধরনের জিজ্ঞেস করলে অ্যান্সার কিন্তু অবশ্যই 2। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। 3 কিন্তু অ্যান্সার দিও না, কারণ আমাদের মাথায় অলওয়েজ ঘুরে ইলেকট্রন প্রোটন নিউট্রন, তাই না? কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রনটা আসলে কি, ইলেকট্রন প্রোটন নিউট্রন হচ্ছে স্থায়ী মূল কণিকার উদাহরণ। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মূল কণিকা কয় ধরনের, অ্যান্সার 2, স্থায়ী এবং অস্থায়ী। এরপরের কোশ্চেন হচ্ছে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় স্থায়ী মূল কণিকা কয়টা, তখন অ্যান্সার হচ্ছে 3, ইলেকট্রন প্রোটন নিউট্রন। এবং এখান থেকে কোশ্চেনটা আসবে হচ্ছে নাবোধক, তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি স্থায়ী মূল কণিকার অংশ না। ওকে, তাহলে কি অ্যান্সার হবে, ইলেকট্রন প্রোটন নিউট্রন বাদ দিয়ে যেটা আছে সেটাই। ওকে, এখান থেকে যে কোশ্চেনটা সবচেয়ে কমনলি হয়, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। আমাদের স্থায়ী মূল কণিকা আছে দুনিয়াতে, অস্থায়ী মূল কণিকা আছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি থাকতে পারে। এখন এতগুলো কি মুখস্থ করা সম্ভব না, আমরা কি করব, আমরা স্থায়ী মূল কণিকা মুখস্থ করব, আর কম্পোজিট কণিকা যেটা আছে সেটা মুখস্থ করব। কম্পোজিট কণিকা হচ্ছে এক ধরনের ভারী কণা, যার উদাহরণ আছে 2টা, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে ডিউটেরন কণা। তাহলে আমরা কয়টা কণা পড়লাম, 5টা। স্থায়ী মূল কণিকা 3টা, ইলেকট্রন প্রোটন নিউট্রন। কম্পোজিট কণিকা 2টা, আলফা ডিউটেরন। এই 5টা বাদ দিয়ে যা আছে সব কি, সব হচ্ছে অস্থায়ী মূল কণিকা। শেষ। ক্লিয়ার কিনা? এবার আস হচ্ছে এখানে যে কথাগুলো বলছে ইলেকট্রন প্রোটন নিউট্রনের কথা একটু পরে চার্টে দেওয়া আছে, চার্ট পড়বো আমরা। অস্থায়ী মূল কণিকা অনেকগুলো নাম দেওয়া আছে, মুখস্থ করার কোনো দরকার নাই। যেটা বলছি 5টা বাদ দিয়ে যা আছে সবই কি, অস্থায়ী। এরপর চলে আসা হচ্ছে কম্পোজিট কণা। কম্পোজিট কণা এক ধরনের কিরকম কণা, ভারী কণা, উদাহরণ কি, আলফা ডিউটেরন। শেষ। এরপর আসা হচ্ছে এই জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা একটা একটা লাইন পড়বো শুধু। কি কি তোমাকে জিজ্ঞেস করবে, আইসোটোপ, আইসোটোপের মধ্যে কি সমান থাকে। আইসোটোপের লাস্টের কথা প তো হচ্ছে প্রোটন, তার মানে প্রোটন সমান থাকবে। ওকে, আইসোবার লাস্টে হচ্ছে বার আছে, তার মানে হচ্ছে ভর সংখ্যা সমান থাকবে।
আইসোটোন লাস্ট হচ্ছে ন আছে, তার মানে হচ্ছে নিউটন সংখ্যা সমান থাকবে। ওকে, এই কথাগুলো জাস্ট। তাহলে আমি কি বললাম? আইসোটোপের ক্ষেত্রে হচ্ছে প্রোটন সমান থাকবে, আইসোবারের ক্ষেত্রে হচ্ছে ভর সংখ্যা সমান থাকবে, আইসোটোনের ক্ষেত্রে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান থাকবে। তাহলে এই কথা তিনটা তুমি শুধু হচ্ছে মাথায় রাখবা, তাইলে এনাফ। এখানে আরেকটা ব্যাপার আছে, একটা কথা আছে হচ্ছে আইসোমার। ওকে, যদি এই জায়গাতে লেখা নাই, কোনো এক জায়গায় লেখা থাকতে পারে। আইসোমার যদি বলে তুমি মাথায় রাখবা আইসোমারের সবকিছু ওকে, কিন্তু ঝামেলাটা কোন জায়গায়? আইসোমারের ক্ষেত্রে হচ্ছে অভ্যন্তরীণ কাঠামো এবং তেজস্ক্রিয় ধর্ম, এই জিনিসটার মধ্যে ভিন্নতা থাকে, তখন সেটাকে বলি হচ্ছে আমরা আইসোমার। কি বললাম আমি আবার একটু খেয়াল করো। ফার্স্টে বলছি আইসোটোপ, আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, আইসোবার মানে ভর সংখ্যা সমান, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান। আরেকটা কি বললাম? আইসোমার। মার মানে হচ্ছে আইসোমারের ক্ষেত্রে কি হবে? অভ্যন্তরীণ কাঠামো এবং তেজস্ক্রিয় ধর্মের ভিন্নতা, সেটাকে বলবো হচ্ছে আমরা আইসোমার। ওকে, এরপর এখানে উদাহরণ দেওয়া আছে ভারী পানির, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন। এখানে দেখো হচ্ছে দেওয়া আছে আইসোটোপ। মনে করো কোনো একটা পরমাণুর কোনো আইসোটোপ নাই, তাহলে জিজ্ঞেস করা হয়েছে যে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করে যে কোনো আইসোটোপ নাই, তাহলে আইসোটোপ না হইলে সেটার আইসোটোপ কয়টা? সেটার আইসোটোপ একটা। কারণ ব্যাপারটা এরকম, জিজ্ঞেস করলাম যে মাইনুলের মতো দেখতে পৃথিবীতে কয়জন মানুষ আছে? মনে করো কেউ নাই, কিন্তু মাইনুল নিজে তো আছে, তাহলে মাইনুলের মতো দেখতে মানুষ কয়জন? একজন। ঠিক আছে, তো কোনো পরমাণু যদি আইসোটোপ না থাকে তাহলে তার আইসোটোপ কয়টা? একটা। ওকে, তারপর হচ্ছে আইসোবার, আইসোটোন। এখান থেকে প্রশ্ন আসবে কিরকম? তোমাকে এরকম হচ্ছে একটা জোড়া দেয়া থাকবে, অথবা এরকম একটা জোড়া দেয়া থাকবে, তোমাকে মানে চারটা জোড়া দেয়া থাকবে, তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোন জোড়াটি হচ্ছে আইসোবার। আইসোবারের ক্ষেত্রে কি হবে? বর সংখ্যা সমান হবে। ওকে, তোমাকে জিজ্ঞেস করবে কোনটা আইসোটোন, তাহলে কি হবে? নিউটন সংখ্যা সমান হবে। এখানে 14 থেকে 6 বাদ দিলে হচ্ছে 8, 16 থেকে 8 বাদ দিলে হচ্ছে 8, তার মানে এদের নিউটন সংখ্যা সমান। তাহলে এগুলো তো বের করা যাবে, তাই তো? এই জিনিসগুলো একটু রিডিং পড়বা। এরপরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অনেক কিছু বিস্তারিত বলা আছে। বিস্তারিত অনেক কিছু পড়ার দরকার নাই, তুমি হচ্ছে চার্ট পড়ে ফেলবা। এই চার্ট পড়ে ফেললেই এনাফ, এবং এই চার্ট পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার কিনা? ইলেকট্রনের ভর নির্ণয়, এগুলো শুধু রিডিং পড়ে চলে যাবা। ওকে, এবং দু একটা লাইন আছে মুখস্থ করার, এগুলো মুখস্থ করবা। এগুলো আসলে বলার কিছু সুযোগ নাই। ইলেকট্রন কত সালে আবিষ্কৃত হয়েছে এটা এখানেও দেওয়া আছে, থাকতে পারে, এগুলো একটু রিডিং পড়বা। 1897 সালে ইলেকট্রনের চার্জ নির্ণয়, কেমনি চার্জ নির্ণয় করছে, এগুলো রিডিং। ইম্পর্টেন্ট হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, এই লাইনটা। এখানে দেখো চার্জের মান দেওয়া আছে, ইএমইউ একক করে দেওয়া আছে, ইএসইউ একক করে দেওয়া আছে, এবং তুমি ইচ্ছা করলে এখানে লিখে রাখতে পারো যে এখানে তোমার ভুল হবে, এখানে তোমার ভুল হবে। কেন ভুল হবে আমি বলি তোমাকে, এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল। তুমি দেখবে সবকিছু ঠিক আছে, tan ইনভার্স 2 ঠিক আছে, ইএমইউ ঠিক আছে, কিন্তু সামনের 1.603 ঠিক নাই, এটা হয়ে গেছে 4.8, তাহলে কি ভুল? আবার সবকিছু ঠিক আছে, 4.8 ঠিক আছে, tan ইনভার্স 10 ঠিক আছে, কিন্তু ইএসইউ ঠিক নাই, ইএসইউ হয়ে গেছে ইএমইউ। ওকে, আবার তুমি দেখলে হচ্ছে 1.60 ঠিক আছে, ইএমইউ ঠিক আছে, কিন্তু tan ইনভার্স 10 ঠিক নাই, 20 ঠিক নাই, হয়ে গেছে কি tan ইনভার্স 10। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে কয়েকভাবে অপশন চেঞ্জ করতে পারে এবং ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর। এই কারণে এটার ক্ষেত্রে তুমি হচ্ছে একটু কেয়ারফুল থাকবা। ওকে, এরপরে আমরা সামনে আগাচ্ছি। এখানে যে কথাগুলো এগুলো হচ্ছে তুমি একটু রিডিং করবা। পারমাণবিক সংখ্যাকে কি বলা হয়? আমরা প্রোটন সংখ্যাটাকে বলি হচ্ছে আমরা পারমাণবিক সংখ্যা। তারপরে পারমাণবিক ভর সংখ্যা, ভর সংখ্যাকে কি বলা হয়? ভর সংখ্যাকে বলা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা মাস সংখ্যা। এটার মধ্যে কি কি থাকে? এটার মধ্যে থাকবে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। ওকে, এগুলো বিস্তারিত বলার কিছু নাই, এটা আমি একটু পরে দেখাচ্ছি। কোনটা দিয়ে কি প্রকাশ করা হয় এটা একটু দেখে রাখো। এটা হচ্ছে এ দিয়ে প্রকাশ করবো হচ্ছে আমরা কি? ভর সংখ্যা। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এন হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা, আর এম প্লাস মাইনাস হচ্ছে চার্জ বা আয়ন। ঠিক আছে, এই জিনিসটা। এরপর আসে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, কেমনে নির্ণয় করছে, এগুলো শুধু একটু রিডিং পড়বা। তারপর আসে হচ্ছে স্কেল। আমরা পরমাণুর ভর বা পারমাণবিক ভর নির্ণয়ের জন্য 3টা স্কেল ইউজ করি: হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। কোনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কার্বন স্কেল। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোনটা? কার্বন। তাহলে আমরা তো আসলে ব্যবহার করি না, বিজ্ঞানীরা ব্যবহার করছে, আমাদের কাজ হচ্ছে মুখস্থ করা, ভর্তি পরীক্ষাতে এটা উগরে দেওয়া, এতটুকুই। ওকে, কার্বন স্কেলের কতটুকু? কার্বন 12। কার্বন 12 বলতে কি বোঝাচ্ছে? কার্বনের যে আইসোটোপ আছে কার্বন 12, সেটার 12 ভাগের 1 ভাগ ইউজ করা হয় এই জায়গায়। সূত্রটা জাস্ট একটু রিডিং করবা। এইসব এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা কম, এগুলোতে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে পরিমাণগত রসায়ন চ্যাপ্টার থেকে। তারপর হচ্ছে পারমাণবিক ভর একক ইজ ইকুয়াল টু কি? আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু 1.6 ইন্টু tan ইনভার্স 24 গ্রাম। এই গ্রাম কথাটা মাথায় রেখো, ঠিক আছে?
এই জিনিসগুলো জাস্ট হচ্ছে সূত্রগুলো একটু দেখে রাখবা। ওকে, এগুলো থেকে আমাদের বিস্তারিত পড়ার কিছুই নাই। আইসোটোপ, অক্সিজেন আইসোটোপ কয়টা? 3টা, 16, 17, 18 পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো ম্যাথ দেখার কোনো দরকার নাই, ঠিক আছে? চলে আসো হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া। এই আমরা পড়তেছি যে বুঝতেছো কিনা একটু জানাই তো, যতটুকু পড়লাম। ওকে, আমার ক্লাস কতটুকু হবে? আমি 2 ঘন্টার বেশি ক্লাস নিব না, আমি তোমাদের বলছি না। ওকে, 2 ঘন্টার বেশি আমি ক্লাস নিব না। 2 ঘন্টা, এখন যেহেতু মাঝখানে একটু হিজিবিজি হয়েছে, তাও আমি চেষ্টা করবো 2 ঘন্টার মধ্যে শেষ করে দিতে। কিন্তু যেগুলো পড়ার সেগুলো হচ্ছে আমি মনে করো যে হবে না, হ্যাঁ, যে কি বলে এটা, এই যেগুলো পড়ার সেগুলো আমি স্কিপ করবো না। আর যেগুলো একটু রিডিং পড়ার সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, একটু রিডিং পড়তে হবে, হ্যাঁ। এই জিনিসগুলো এখন যদি বলা যাচ্ছে ভাই রিডিংগুলো হচ্ছে ক্লাসের মধ্যে কেন দেখাইলেন না, তাহলে আসলে আমার কিছু বলার নাই। সেক্ষেত্রে আমি হচ্ছে আসলে তোমাদের কাছে মাপ চাইতে হবে যে ভাই ক্লাসের মধ্যে যদি সব রিডিং পড়াইতে হয় তাহলে বিপদ, এবং এটা তোমাদের জন্য লস প্রজেক্ট। আমি ক্লাসের মধ্যে রিডিং পড়াই শুধু হচ্ছে ক্লাস লেংদি করে তো আমার লাভ নাই। ওকে, এই যে কিছু কিছু লাইন আমি বলছি সেগুলো তুমি রিডিং পড়বা, তো রিডিং পড়ার ক্ষেত্রে রিডিং পড়বা। এই যে নিউক্লিয় বিক্রিয়া টপিকটা আমাদের একটু দেখতে হবে, আমি তোমাদের একটু দেখাচ্ছি, সিস্টেমটা একটু খেয়াল করো। নিউক্লিয় বিক্রিয়া হইতে পারে 2 ধরনের ক্ষেত্রে। নর্মালি এরকম হয় যে কোনো একটা নিউক্লিয়াসের নিউক্লিয়ার বিক্রিয়া হইতে পারে। নিউক্লিয়াস, আমি ধরলাম নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হইতে পারে 2 ধরনের। নিউক্লিয়াসটা হইতে পারে হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস অথবা অস্থায়ী নিউক্লিয়াস। স্থায়ী নিউক্লিয়াস এবং অস্থায়ী নিউক্লিয়াস বলতে কি বোঝাচ্ছি? অস্থায়ী নিউক্লিয়াস বলতে বোঝাচ্ছি এরকম জিনিস যে নিউক্লিয়াসটা আপনা আপনি ভেঙে যাচ্ছে, আপনা আপনি ভেঙে আলফা বিটা গামা রশ্মি বের করতেছে। তাহলে এই ধরনের নিউক্লিয়াসকে বলি হচ্ছে আমরা অস্থায়ী নিউক্লিয়াস। আর এই ধরনের নিউক্লিয়াসের মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটে, এই বিক্রিয়াকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা বিক্রিয়াকে বলি হচ্ছে আমরা ফিউশন, ফিউশন বিক্রিয়া। আরেকটা বিক্রিয়াকে বলি হচ্ছে আমরা ফিশন বিক্রিয়া বা ফিশন বিক্রিয়া। ওকে, এরকম কাহিনী। যদি এরকম হয় কয়েকটা নিউক্লিয়াস বা কয়েকটা পরমাণু একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বা পরমাণু তৈরি করে, তাকে বলবো হচ্ছে আমরা ফিউশন। ফিউশন মানে হচ্ছে একত্রিত হওয়া। আর ফিশন মানে হচ্ছে এটার কাহিনী উল্টা, একটা ভেঙে যদি উল্টা ছোট ছোট নিউক্লিয়াস বা পরমাণু তৈরি করে তখন তাকে বলবো হচ্ছে আমরা ফিশন। ওকে, ফিউশনের উদাহরণ কি? ফিউশনের উদাহরণ হচ্ছে হাইড্রোজেন বোমা। ওকে, আর ফিশনের উদাহরণ কি? ফিশনের উদাহরণ হচ্ছে অ্যাটম বোমা। ডান। তাহলে আমরা অস্থায়ী নিউক্লিয়াসে কি কি পড়লাম? অস্থায়ী নিউক্লিয়াস হচ্ছে আমি যেটা বললাম, যে নিউক্লিয়াসটা ভেঙে আপনা আপনি আলফা বিটা গামা রশ্মি বের করতেছে। তাহলে এই ধরনের বিক্রিয়া আছে 2টা, ফিউশন, ফিশন। ফিউশনের ক্ষেত্রে কি হবে? অনেকগুলো ছোটগুলা একসাথে বড় তৈরি করবে, সেটাকে বলতেছি আমরা ফিউশন। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে হাইড্রোজেন বোমা। আর ফিশন কি? বড়গুলা ভেঙে ছোট হয়ে যাচ্ছে, এটাকে বলতেছি আমরা ফিশন। এক্সাম্পল কি? অ্যাটম বোমা। ওকে, ফিজিক্সের মধ্যে আবার এটার শক্তির পরিমাণটাও দেওয়া আছে, এটা একটু দেখে রাখবা। এবার আসি হচ্ছে এটা হচ্ছে অস্থায়ী নিউক্লিয়াস। এখন কোনো কারণে যদি মনে করো হচ্ছে কোনো একটা স্থায়ী নিউক্লিয়াসে তুমি বিক্রিয়া করতে চাচ্ছ, তো স্বাভাবিকভাবেই স্থায়ী নিউক্লিয়াস কি করবে না? স্থায়ী নিউক্লিয়াস তো আর ভাঙবে না, ভেঙে আলফা বিটা গামা রশ্মি বের করবে? করবে না, কারণ সে কি, নিউক্লিয়াসটা কি স্থায়ী। এখন তুমি চাইতেছো এই স্থায়ী নিউক্লিয়াসের মধ্যে কোনো একটা বিক্রিয়া ঘটাইতে, তখন কি হবে? তখন তোমার কাজ হচ্ছে এরকম হবে, এই স্থায়ী নিউক্লিয়াসটাকে তোমার হচ্ছে রিপ্লেস করে দিতে হবে, এখান থেকে সরাই দিতে হবে। ওকে, এই যে আমি স্থায়ী নিউক্লিয়াসটাকে সরাই দিব, সেটার ইংলিশে আমি বললে হবে স্থায়ী নিউক্লিয়াসটাকে আমি এখান থেকে ট্রান্সফার করে দিব। ওকে, এই জন্য এই বিক্রিয়ার নাম হবে হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। ওকে, খেয়াল করো, আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। অস্থায়ী নিউক্লিয়াস এবং স্থায়ী নিউক্লিয়াস, 2 ধরনের নিউক্লিয়াস আছে আমাদের। অস্থায়ী নিউক্লিয়াস মানে সে আপনা আপনি আলফা বিটা গামা রশ্মি বের করতেছে। 2 ধরনের বিক্রিয়া হতে পারে, ফিউশন, ফিশন। এক্সাম্পলগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি এরকম হয় স্থায়ী নিউক্লিয়াস, তাকে আমি ভেঙে নর্মালি ভেঙে আলফা বিটা গামা রশ্মি বের করতে পারতেছি না, এখন আমি কি, কিন্তু আমি এখানে বিক্রিয়া ঘটাতে চাচ্ছি, এখন আমার কি হবে? এখানে নিউক্লিয়াসটাকে আমি ট্রান্সফার করে দিতে চাই। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি? এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা ট্রান্সমুটেশন বিক্রিয়া। শেষ। ওকে, এবার আমরা বইয়ের মধ্যে যাচ্ছি, খেয়াল করো বইয়ের মধ্যে কি বলছে। তাহলে শুরুর দিকের যে কথা বলা আছে যে কে আবিষ্কার করছে কি, এগুলো একটু দেখে রাখবা। এখানে দেখো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়র কথা বলছে, কৃত্রিম তেজস্ক্রিয়র কথা বলছে, এটা সম্পর্কে আমি 1 মিনিট পরে বলছি, একটু খেয়াল করো। সেটা হচ্ছে কি, এখানে বিকৃত রশ্মি আছে 3টা, আলফা বিটা গামা, যে কথা আমরা বারবার বলতেছি। এরপর এখানে 2-1টা বিক্রিয়া দেওয়া আছে, এগুলো একটু রিডিং পড়বা যে কোনটা থেকে কি হয়, জাস্ট রিডিং। ইম্পর্টেন্ট হচ্ছে আলফা বিটা গামা রশ্মির কি প্রকৃতি বা ব্যবহার, যেটা হচ্ছে তোমরা ফিজিক্সে পড়ে আসছো, এটা কেমিস্ট্রির ক্ষেত্রে লাগবে না।
নিউক্লিয় বিক্রিয়া আছে, আমরা বলছি দুই ধরনের, নিউক্লিয়াসের ক্ষেত্রে হতে পারে স্থায়ী নিউক্লিয়াস, অস্থায়ী নিউক্লিয়াস। ট্রান্সমিউটেশনের ক্ষেত্রে তুমি শুধু এই কথাটাকে হাইলাইট করবা, যেটা হচ্ছে স্থায়ী নিউক্লিয়াসের মধ্যে হবে। ওকে, শুধু স্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ফিউশনের ক্ষেত্রে কি হবে আর ফিশনের ক্ষেত্রে কি হবে, আমরা এতক্ষণ বললাম। শক্তির মাত্রাগুলো একটু জাস্ট দেখে রাখবা, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এবার আস হচ্ছে শুরুর দিকে আমরা এই কথাটা বলছি যে হচ্ছে, এটা বলি নাই যে, সরি কোন জায়গায়, এখানে হচ্ছে প্রাকৃতিক আইসোটোপ আর হচ্ছে কৃত্রিম আইসোটোপের কথা বলা আছে। এটাও ফিজিক্সে তোমরা পড়ছো যে যাদের পারমাণবিক সংখ্যা 82-র বেশি তারা নর্মালি হয় কি তেজস্ক্রিয়। ওকে, তারা নর্মালি হয় তেজস্ক্রিয়। তার মানে পারমাণবিক সংখ্যা যদি 82-র বেশি হয় সেগুলোকে বলবো হচ্ছে আমরা কি প্রাকৃতিক তেজস্ক্রিয়। আর যদি এরকম হয়, দেখো খেয়াল করো, এগুলোর নাম আছে হচ্ছে, এগুলো পারমাণবিক সংখ্যা কত 82-র কম, তাহলে সেগুলোকে বলবো হচ্ছে আমরা কি কৃত্রিম তেজস্ক্রিয়। এখন বলতে পারো ভাই 82-র বেশিও তো আছে, 82-র বেশি যেগুলো আছে সেগুলো তোমার পরিচিত না, এই যে এগুলো যেগুলো আছে এগুলো কি তোমার পরিচিত? অপরিচিত। তাহলে অপরিচিত গুলো দেখে রাখার দরকার নাই, তুমি শুধু হচ্ছে প্রাকৃতিক যেগুলো আছে এগুলো একটু দেখে রাখবা, ঠিক আছে। 82 নাকি 83? 83 হইতে পারে, যেটা দেয়া আছে আর কি। আমাদের সময় বইয়ে 82 ছিল, এখন মনে হয় 83, তাহলে না, ফিজিক্স বইয়ে সম্ভবত লেখা আছে আর কি যে 83-র বেশি। ওকে, যেটা থাকবে আর কি। ওকে, এর বেশি এখান থেকে লাগবে না। এই যে দেখো, এরপরও কয়েকজন এসে জিজ্ঞেস করতেছো ভাই আর কতক্ষণ। তোমার এই কথা আমি কয়বার বলবো? আমি এত ছোট ছোট ক্লাস নেই, এরপর তোমরা যদি আমার ক্লাসে এসে যদি বারবার জিজ্ঞেস করো ভাই আর কতক্ষণ আর কতক্ষণ, ভালো লাগতেছে না, তাহলে ব্যাপারটা মানে বিশাল দুঃখজনক, সত্য কথা বলতে। আমি নিজে, তুমি আমার জেনারেশন ক্লাসগুলো দেখে আসো, আমার ক্লাস কোনো ক্লাস 2.5 ঘন্টার বেশি নেই, সবগুলো ক্লাস 2.5 ঘন্টা। ওকে, এভারেজে 2.5 ঘন্টা আর কি, অথবা 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট। কারণ আমি নিজে এর বেশি ক্লাস মানে হচ্ছে, এত লম্বা ক্লাস আসলে হচ্ছে মানে নিজের জন্য ফিজেবল না। তারপর স্টুডেন্টরা যখন দেখতে যায় তখন এটা আসলে, আমি নিজে ধর হচ্ছে বিভিন্ন ক্লাস করি, যে এফসিবিএস পার্ট 1 এর ক্লাস করি, অমুকের ক্লাস করি, যখন দেখি ক্লাস ডিউরেশন মনে করে যে হিউজ, তখন আমার নিজেরই কাহিল লাগে, বুঝছো, মানে ভরসা পাই না যে ক্লাসটা করবো না কি করবো না, এরকম একটা অবস্থা আর কি। তো সেই ক্ষেত্রে এরকম হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একটু যদি ক্লাসে জিজ্ঞেস না করো তাহলে বেটার। কারণ আমি নিজেই বলছি যে 2 ঘন্টা এভারেজ টাইম, সেটা 10-15 মিনিট এদিক সেদিক হতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে। এই টাইপের ম্যাথ কোনো কিছুই দেখার দরকার নাই। এখন যে ব্যাপারটা অরবিটালের কথাবার্তা বলা আছে, ওকে, তো অরবিটালের যে কথাগুলো বলা আছে খেয়াল করো। অরবিটালের আকৃতি আমরা শুরুতেই বলে আসছি যে নিউক্লিয়াস থাকার সম্ভাবনা যে জায়গাতে 90 থেকে 95%, সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কি, সেই জায়গাটাকে আমরা বলি অরবিটাল। ওকে, অরবিটাল শক্তি দ্বারা বিভিন্ন জায়গাতে উপশক্তি স্তর বোঝানো হয়, একই জিনিস আমরা আগে থেকে বলে আসছি যে উপশক্তি স্তর আসলে আর অরবিটাল একই জিনিস, আমরা পড়ি আর কি, মানে বলার সময় বলি, কিন্তু আসলে আলাদা জিনিস। আচ্ছা, এখানে অরবিটালের আকৃতিগুলো ইম্পর্টেন্ট। আমরা জানি এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল, আর ডি হচ্ছে ডাবল ডাম্বেল। এই 3টা জিনিস হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা কি, সেটা পি অরবিটালের ক্ষেত্রে দেখা হচ্ছে আমরা পি এক্স, পি ওয়াই, পি জেড 3টা অরবিটাল পাই না, এবং অনেকে জিজ্ঞেস করে পি এক্স এর মান কত, পি ওয়াই এর মান কত, পি জেড এর মান কত। এটা একটু পরেই দেখবা হাজারি স্যার সুন্দর করে লিখে রাখছে যে পি এক্স এর মান কত হবে, পি ওয়াই এর মান কত হবে, পি জেড এর মান কত হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মানগুলো হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক বলতে বোঝায় এগুলো সার্বজনীন না, এক একজন এক এক রকম মান নিয়ে কাজ করতে পারে। এই কারণে হাজারি স্যারের বই দেখবে একরকম, কবির স্যারের বই দেখবে একরকম। এখন তুমি জিজ্ঞেস করতে পারো ভাই পরীক্ষাতে আসলে কি হবে, পরীক্ষাতে এগুলো আসার সম্ভাবনা নাই, যদি আসে তুমি হাজারি স্যারেরটা অ্যান্সার করবা। ওকে, এবার সামনে আগাচ্ছি। এবার চলে আসছে এগুলো বিস্তারিত দেখার কোনো দরকার নাই। ডি অরবিটাল থেকে তুমি শুধু 2টা লাইন পড়বা। কি কি? ডি এর মধ্যে অরবিটাল কয়টা আছে? 5টা। এর মধ্যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স, এই 3টা অরবিটাল হচ্ছে অক্ষ বরাবর থাকে না, এই কারণে এগুলোকে বলি হচ্ছে আমরা নন এক্সিয়াল সেট। অন্যদিকে ডি এর যে বাকি 2টা অরবিটাল, একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার, এরা হচ্ছে অক্ষ বরাবর থাকে, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকে, এই কারণে এদেরকে বলি হচ্ছে আমরা এক্সিয়াল সেট অরবিটাল। জাস্ট এই লাইনটা, কারা নন এক্সিয়াল কারা এক্সিয়াল, এর বেশি এখান থেকে লাগবে না। ওকে, এরপর আকৃতির কথা বলা আছে এখানে। আকৃতি একটু আগে আমরা যে কথাগুলো বলছি এই সেম জিনিস। এই যে এখানে হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড এর মান দেওয়া আছে, কিন্তু কি বললাম, এই মানগুলো হচ্ছে আপেক্ষিক, সার্বজনীন না। ক্লিয়ার? ওকে, এরপর এগুলো আমাদের দেখার দরকার নাই। অরবিট আর অরবিটালের পার্থক্যটা লেস ইম্পর্টেন্ট, তুমি একটা একটা পয়েন্ট শুধু একটু দেখে রাখবা। অরবিট মানে কি? অরবিট মানে হচ্ছে শক্তি স্তর,
অরবিটাল মানে হচ্ছে, অরবিটাল মানে তো বুঝতে পারছো যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%। একটু আগে যে জিনিসটা দেখে আসছো, ইম্পর্টেন্ট হচ্ছে অরবিট দেখতে কেমন। অরবিট দেখতে হবে হচ্ছে দ্বিমাত্রিক এবং বৃত্তাকার, আর অরবিটাল হবে হচ্ছে ত্রিমাত্রিক এবং আকৃতি বিভিন্ন রকমের হইতে পারে। ঠিক আছে, আকৃতি কেমন হইতে পারে, বিভিন্ন রকম। আর এটার আকৃতি নরমালি হয় কি, বৃত্তাকার। এই পয়েন্টগুলা। এরপরের পয়েন্টে কি আছে, অরবিটকে আমরা প্রকাশ করি এন দিয়ে, অরবিটালকে প্রকাশ করি হচ্ছে এল দিয়ে। ওকে, তারপর হচ্ছে সরি, অরবিটালকে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মধ্যে এই অরবিটালকে প্রকৃতপক্ষের সাথে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্ণীত, যেটা আমরা একটু আগে বলে আসছি যে অরবিটালকে প্রকাশ করবো হচ্ছে আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে। অরবিটকে কে এল এম এন এগুলো দিয়ে প্রকাশ করতে পারি, এগুলো যা যা প্রকাশ করা হয় এসপিডিএফ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। শুধু রিডিং। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 7 নাম্বারটা। কোন একটা অরবিটে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2n², আর অরবিটাল ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ হচ্ছে 2, মানে 2টা। জাস্ট এতটুকু। এগুলা লেস ইম্পর্টেন্ট পড়ালেখা, তুমি একবার রিডিং দিলেই পারবা। তারপরে পরমাণুতে ইলেকট্রনের শক্তির মান ধরা হয় কি, ঋণাত্মক। পরীক্ষা হলে দেখবো হচ্ছে ঋণাত্মকটা কেমন হয়ে গেছে, ধনাত্মক। তাহলে সাবধান। এরপর আর হচ্ছে এই 3টা নীতি, আফবাউ, হুন্ড এবং হচ্ছে পলির বর্জন নীতি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদিও তোমরা এইচএসসির সময় এগুলো বিস্তারিত পড়ে আসছো, এখন বিস্তারিত পড়তে হবে না, আমি যেভাবে বলছি তুমি হচ্ছে সেভাবে শুধু পড়বা। একটু খেয়াল করো সিস্টেমটা কি। ফার্স্ট অফ অল কোশ্চেনটা আসবে হচ্ছে ইলেকট্রন উচ্চক্রম শক্তি মানে হচ্ছে উচ্চক্রম অনুসারে অরবিটালে প্রবেশ করবে, অথবা লাইনটা এরকম যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। এটা কোন নীতিকে সমর্থন করে, কোন নীতি, আফবাউ নীতি। আফবাউ নীতি, এতটুকু তুমি হচ্ছে শুধু নীতিটা পড়লা। নেক্সট কোশ্চেন হবে হচ্ছে এরকম, তোমাকে 2টা শক্তি স্তর দেওয়া থাকবে। যেমন কিরকম, তোমাকে জিজ্ঞেস করবে এরকম, ধরো দেয়া আছে একটা হচ্ছে 3D আর একটা হচ্ছে 4s, 3D এবং 4s। তোমাকে জিজ্ঞেস করবে এরকম 4টা অপশন দেওয়া থাকবে, আমি 2টাই দিলাম। তোমাকে জিজ্ঞেস করবে ইলেকট্রন প্রথমে কোনটিতে প্রবেশ করবে, কোনটাতে প্রবেশ করবে। অ্যান্সার কি হবে, 3D এবং 4s ইলেকট্রন কোনটাতে আগে প্রবেশ করবে। অবশ্যই কি 4s। এটা আমরা হিসাব করি কিভাবে, এটা হিসাব করি n+l, তাই না। আমরা হিসাব করবো হচ্ছে n+l এর মান দিয়ে। n+l কিভাবে, এখানে n এর মান কত আছে 3 প্লাস d এর মান কত আমরা জানি s p d f। s এর জন্য হচ্ছে 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য হচ্ছে 3। তাহলে এখানে আছে d এর জন্য কত 2, তাহলে 3 + 2, তাহলে অ্যান্সার কত 5। তাহলে এটার মান আছে হচ্ছে 5, আর এদিকে হচ্ছে 4s, তাহলে n এর মান হচ্ছে 4, s এর মান হচ্ছে 0, তাহলে কত 4। তো আমরা বলছি ইলেকট্রন প্রথমে কোনটাতে যাবে, মোট যাবে হচ্ছে কোনটা, ইলেকট্রন যাবে হচ্ছে আগে যেটার মান ছোট সেটার মধ্যে। তাহলে এটার মান আমরা পাচ্ছি কি ছোট, তাহলে ইলেকট্রন যাবে ছোটটার মধ্যে। ওকে, তাহলে আমরা হিসাব করবো কিভাবে, n+l দিয়ে। n+l এর মান যেটা ছোট হবে ইলেকট্রন সেটার মধ্যেই যাবে। এখন যদি n+l এরকম না হয়ে এরকম যদি হয়, অপশন আছে 3D এবং 5p। এবার ইলেকট্রন কোনটাতে আগে যাবে, 3D এবং 5p। 3D এবং 5p, এখন অ্যান্সার কোনটা, থ্রি ডি এবং 5p-র মধ্যে অ্যান্সার অবশ্যই কি, এখন আমরা দেখি কোনটার মধ্যে যাবে। তাই আগের মতো আমরা হিসাব করবো n+l। এখানে n এর মান কত, n এর মান 3, l এর মান কত, l এর মান হচ্ছে 2, তাহলে যোগ করলে কত হয়, যোগ করলে হয় 5। এখানে 5p, n এর মান হচ্ছে 5, l এর মান হচ্ছে spdf 0 1 2 3, তাহলে p এর মান হচ্ছে 1 5 সরি 5p। আমি কি ভুল করছি নাকি, হ্যাঁ এই ঠিক আছে সব। 3D আর হচ্ছে আমরা, আচ্ছা 5p না দিয়ে অন্য কিছু দেওয়ার দরকার ছিল আসলে, এখানে হচ্ছে 5s দেওয়া দরকার ছিল, তাহলে সুবিধা হইতো। 5s এটা মনে করো হচ্ছে 5s, তাহলে বুঝাইতে আমার সুবিধা হবে। এটা 3D আর 5s চিন্তা করো তো, তাহলে আমার জন্য বুঝাইতে এই ইয়ে কই গেল। এটা হচ্ছে 3D এবং 5s, তাও কোনটাতে যাবে, 3D আর 5s ও যদি হয় তাও কোনটাতে যাবে, তাও আমরা এবার হিসাব করি। এখানে 3D এর ক্ষেত্রে হচ্ছে 5, আর 5s এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে n এর মান হচ্ছে 5, s এর মান হচ্ছে 0, তাহলে এখানে অ্যান্সার কত হয়, অ্যান্সার হচ্ছে 5। এখন দুইটার ক্ষেত্রেই অ্যান্সার 5, তো দুইটাই যদি সেম হয়ে যায় তখন ইলেকট্রন কই যাবে, তখন ইলেকট্রন যাবে যেটার n এর মান ছোট হবে, যেটার n এর মান ছোট।
তাহলে n এর মান কোনটাতে ছোট? এটাতে n এর মান হচ্ছে 5 আর এটাতে n এর মান হচ্ছে 3। তাহলে ইলেকট্রন কোনটাতে যাবে? ইলেকট্রন যাবে 3d এর মধ্যে। বুঝছো কিনা আমাকে একটু জানাও। ওকে, 5p এর ক্ষেত্রে 6 হয়ে যায়, আমি ওটা দেখাতে চাই নাই, আমি আসলে সমানটা দেখাতে চাইছিলাম, এই কারণে 5s নিলাম। ওকে, তাহলে 3d এবং 5s, তাহলে সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে? দুইটার ক্ষেত্রেই 5 হয় আনসার। দুইটাই যদি 5 হয় তাহলে আমার হিসাব করতে হবে কি? আমার হিসাব করতে হবে যেটার n এর মান ছোট সেটার মধ্যে ইলেকট্রন আগে যাবে। তাহলে n এর মান ছোট হচ্ছে এখানে 3d এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, তাহলে ইলেকট্রন যাবে কোনটাতে? 3d। ওকে, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। বেশিক্ষণ না, 5 মিনিট শেষ হয়ে যাবে। না আর একটু 10 মিনিট 10-15 মিনিট। কেন লাইভ নিতে যাচ্ছিলাম, নিচে নিব। এসব ডং ডাং কম কর অন্তর। ক্লিয়ার? ওকে, আমরা তাহলে হচ্ছে সামনে আগাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আহ্বান নীতি কিন্তু পড়া শেষ। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি পরীক্ষাতে প্রশ্নে আসবে এরকম ভাবে যে এই লাইনটা যেটা আছে যে একই পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হইতে পারে না। এটা কোন নীতিকে সমর্থন করে? এটা নীতি হচ্ছে পলির বর্জন নীতি। জাস্ট এতটুকু, বিস্তারিত কিচ্ছু লাগবে না। পলির বর্জন নীতি শুধু নীতিটা কোন নীতিকে সমর্থন করে তোমাকে লাইনটা দিবে, লাইন দিয়ে জিজ্ঞেস করবে এটা কোন নীতি। এটা হচ্ছে পলির বর্জন নীতি। ওকে, বা পাউলির বর্জন নীতি, তুমি যেটা পড়ো আর কি। এগুলো বিস্তারিত কিচ্ছু দরকার নাই। চলে আসবে হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতির ক্ষেত্রে সেম, তোমাকে জিজ্ঞেস করবে যে হচ্ছে ইলেকট্রনগুলা বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো যদি হয় তাহলে হচ্ছে সেটা তোমার কিভাবে থাকতে চায়? ইলেকট্রনগুলো থাকতে চাবে হচ্ছে বিজোড় অবস্থায়। তাহলে ইলেকট্রনগুলো সর্বাধিক মানে হচ্ছে বেশিরভাগ সময় বিজোড় অবস্থায় থাকতে চায়। এটা কোন নীতিকে সমর্থন করে? এটা সমর্থন করে হচ্ছে হুন্ডের নীতিকে। আর হুন্ডের নীতি আমরা ব্যাখ্যা করি কিভাবে? বক্স পদ্ধতিতে। এটা পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে হুন্ডের নীতি কোন অরবিটালের জন্য প্রযোজ্য না। অ্যান্সার কি হবে? এই একজন জিজ্ঞেস করছো 3d হবে কেমনে 5p থাকলে? কেন বুঝো না? একটু খেয়াল করো, জাস্ট তোমার জন্য আমি একটু এটা বলতেছি, খেয়াল করো। এখানে দেয়া আছে মনে করো 3d আর এখানে দেয়া আছে 5p। জিজ্ঞেস করছে ইলেকট্রন কোনটাতে যাবে। আমাদের নীতিটা হচ্ছে কি? নীতি হলো n প্লাস l দিয়ে তুমি হিসাব করবা। তাহলে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে কি 3, এই যে আমি লিখলাম 3 প্লাস d এর জন্য হচ্ছে আমরা l এর মান তোমাদের বলছিলাম যে হচ্ছে s p d f, তাহলে 0 1 2 3। ওকে, তাহলে d এর জন্য মান কত? 2, তাহলে আমি এই যে 2 লিখলাম। তাহলে এটার आंसर কত? 5। এটার ক্ষেত্রে কত? এটার ক্ষেত্রে হচ্ছে 5, এটার ক্ষেত্রে p এর মান হচ্ছে 1, তাহলে কত হলো? 6। তাহলে এটার মান 5, এটার মান 6, তাহলে ইলেকট্রন কোনটাতে যাবে? যেটা ছোট মান। তাহলে এটার মান যেহেতু ছোট তাহলে ইলেকট্রন আগে এটাতেই যাবে। ওকে, তাহলে আমাদের তিনটা নীতি কিন্তু পড়া শেষ। পাউলির বর্জন নীতি, হুন্ডের নীতি প্রযোজ্য না কার ক্ষেত্রে? s অরবিটালের ক্ষেত্রে, কারণ s অরবিটাল আছেই একটা, এটার মধ্যে কোনো নীতি অ্যাপ্লাই করার সুযোগ নাই। এখান থেকে জাস্ট এই জিনিসগুলা। তাহলে আহ্বান নীতিও আমাদের পড়া শেষ, হুন্ডের নীতিও পড়া শেষ, পাউলির বা পলির বর্জন নীতিও পড়া শেষ। বিস্তারিত এর বেশি দেখার দরকার নাই। এখানে দেখো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে আহ্বান নীতির ক্ষেত্রে। উদাহরণ কি করবা? উদাহরণ সব প্র্যাকটিস করে ফেলবা? উদাহরণ কিচ্ছু প্র্যাকটিস করার দরকার নাই, সাবধান। উদাহরণ তুমি শুধু হচ্ছে সূত্রটা মনে রাখবা, তাইলে এনাফ যে আহ্বান নীতি আমরা অ্যাপ্লাই করব n প্লাস l নীতি অনুসারে। ওকে, সূত্র বা এগুলো প্র্যাকটিস করতে গেলে তোমার হচ্ছে শুধুমাত্র সময় নষ্ট হবে। এগুলো বিস্তারিত কোনো কিছু প্র্যাকটিস করার দরকার নাই। এখান থেকে যেটা আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা আমি দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে আরেকটা প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্নটা দেখাই ফেলি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেনটা কই? এটার আনসার কি? এটার অ্যান্সার কি হবে? কোনটা সম্ভব জিজ্ঞেস করছি। একটু তাড়াতাড়ি অ্যান্সার করো, এটা কি হবে? কোনটা সম্ভব জিজ্ঞেস করছি। সম্ভব না কিন্তু বলি নাই, দেখে শুনে অ্যান্সার করো। সম্ভব জিজ্ঞেস করছি।
তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, এটা আসলে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে এই আবহাওয়া নীতি সব দুইটা মিলে একসাথে হচ্ছে একটা কোয়েশ্চেন করা হয়। ফার্স্টে দেওয়া আছে 1p, আমরা জানি এখানে 1 দেওয়া আছে, তাহলে n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু 1। n ইজ ইকুয়াল টু 1 হলে l এর মান কত হবে, l এর মান হচ্ছে 0, কারণ কত আমরা জানি সূত্র হচ্ছে 0 সহ 0 থেকে n - 1, তাহলে n ইজ ইকুয়াল টু 1 হলে l এর মান হবে 0, 0 এর জন্য পাবো হচ্ছে আমরা s, তাহলে 1s পসিবল, 1s, কিন্তু এখানে লিখে রাখছি আমি 1p, তার মানে 1p পসিবল না। এরপর 2p এর ক্ষেত্রে খেয়াল করি, n ইজ ইকুয়াল টু বলা আছে হচ্ছে n ইজ ইকুয়াল টু বলা আছে 2, তাহলে l এর মান কত হবে, l এর মান হবে হচ্ছে 0 1, 0 এর জন্য পসিবল s, 1 এর জন্য পসিবল p, তার মানে 2s পসিবল, 2p পসিবল, তার মানে 2p পসিবল। তারপর বলা আছে হচ্ছে 3f, এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 3, n এর মান 3 হলে l এর মান হবে 0 1 2, তাহলে 0 এর জন্য 3s, 1 এর জন্য 3p, 2 এর জন্য হচ্ছে 3d, কিন্তু এখানে লিখে রাখছি 3f, 3f পসিবল না। এরপর বলা আছে 2d, 2d আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে 2s পসিবল, 2p পসিবল, তার মানে 2d ও পসিবল না। জিজ্ঞেস করছে কোনটা সম্ভব, সম্ভব হচ্ছে শুধুমাত্র 2p। ক্লিয়ার কিনা? ওকে, এখান থেকে এই টাইপেরই প্রশ্ন আসবে, তাহলে যেই টাইপের প্রশ্ন আসবে আমরা কিন্তু একেবারে সব সলভ করে আগাচ্ছি, একটা একটা টপিক দেখতেছি এবং টপিক দেখার সাথে সাথে কিন্তু কোয়েশ্চেনও সলভ করতেছি। ওকে, এবং আমি জানি এই জিনিসগুলো তোমরা যদি পজিটিভলি নাও আর কি, তাহলে এই জিনিসগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য এবং হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য খুবই কাজে দিবে। এই টাইপের জিনিসপত্র কিচ্ছু পড়ার দরকার নাই। ওকে, তোমরা এই জিনিসগুলোকে তোমরা অনেক সময় বলছো জিনিসগুলো তোমাদের জন্য কাজে লাগতেছে, মানে কোয়েশ্চেন দেওয়াগুলা, এই কারণে কিন্তু আমি কোয়েশ্চেনগুলো দিচ্ছি। এগুলো নিয়ে তোমাদের কিন্তু আমি বারবার বলি যে এই কোয়েশ্চেনগুলো ক্লাসের মধ্যে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কিন্তু এগুলো তোমাদের হচ্ছে এখানে অনেকগুলো ইলেকট্রন মিরার দেওয়া আছে, এখানে কয়েকটার মধ্যে দাগ দেওয়া আছে যে এই ইলেকট্রন মিরারগুলো একটু কি দেখার জন্য, পরীক্ষাতে আসতে পারে, কিন্তু আসলে আসার সম্ভাবনা কম। নর্মালি জাহাঙ্গীরনগরে মাঝে মধ্যে হচ্ছে ইয়ে দেওয়া হয়, কি বলে এটারে, এই ইলেকট্রন মিরার পরীক্ষাতে আসে। আচ্ছা একটু 1 মিনিট একটু ওয়েট করো তো। ওকে ওকে ওকে, আচ্ছা আমরা তাহলে হচ্ছে এখন বর্ণালীটা একটু পড়ে ফেলবো। একটু খেয়াল করো বর্ণালীটা কি আছে, তড়িৎচুম্বক বর্ণালী। তড়িৎচুম্বক বর্ণালী থেকে আসলে হচ্ছে আমাদের পড়ার মতো তেমন কিছুই নাই, এখানে হচ্ছে আসলে তোমাদের জন্য এটা একটা জটিল টপিক। কেন জটিল টপিক তোমাদের জন্য আমি বললাম, কারণ এখানে হচ্ছে মুখস্থ পড়ালেখা অনেক বেশি। ওকে, তাহলে কি করতে হবে, শুরুর দিকে তড়িৎচুম্বক বর্ণালীর কথা এখানে দেওয়া আছে, আলোক শক্তির মানে হচ্ছে আলোর বেগের মান কত মুখস্থ, তারপরে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এগুলো যদিও ফিজিক্সে পড়া রাখা, এখান থেকে একটু দেখে রাখবা। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, ফ্রিকোয়েন্সি কাকে বলে, এগুলো এখান থেকে আসার সম্ভাবনা নাই বললেই চলে, এগুলো নর্মালি পরীক্ষাতে আসবে হচ্ছে ফিজিক্স থেকে, তুমি তাও এখান থেকে একটু রিডিং পড়বা। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে তড়িৎচুম্বক মানে তরঙ্গগুলার যেই বর্ণালীগুলার তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো আছে এগুলা মুখস্থ করতে হবে। মহাজাগতিক তরঙ্গ রশ্মি মানে যা আছে এখান থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত। এবং এটা আমি তোমাদের শুরুতেই বলছি, এটা তোমাদের জন্য হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার। দুঃখজনক ব্যাপারটা কি জানো, দুঃখজনক ব্যাপার হচ্ছে এই মানগুলা কেমিস্ট্রিতে একরকম ভাবে দেয়া, ফিজিক্সও আরেক রকম ভাবে দেয়া, এবং আরো বেশি দুঃখজনক যেটা সেটা হচ্ছে ফিজিক্সেরটাও মুখস্থ করতে হবে, কেমিস্ট্রিটাও মুখস্থ করতে হবে। ওকে, এই জিনিসগুলো তোমার হচ্ছে মাস্ট, কিছু করার নাই। এটা তোমাদের জন্য আগেই আমি বলছি, তোমাদের জন্য আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার সুযোগ নাই, কারণ আমরা নিজেরাও এভাবেই পড়ে আসছি। ওকে, মানগুলো মুখস্থ করতে হবে। এরপর দেখা হচ্ছে 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু কত, 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু কত, এগুলো একটু রিডিং পড়ে চলে যাবা। ইম্পর্টেন্ট হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চল এবং এগুলার ব্যবহারের মধ্যে ফার্স্টে যে কথাটা চলে আসে খেয়াল করো, ইউবির অনেকগুলো পার্ট দেওয়া আছে, সবগুলো পার্ট আমি জানি যে মুখস্থ করা টাফ, সবগুলো যদি কেউ মুখস্থ করতে পারো মোস্ট ওয়েলকাম। যদি মনে হয় যে আমি সবগুলো মুখস্থ করতে পারবো না, অন্তত এই 4টা মাস্ট মুখস্থ করবা। একটা হচ্ছে অপটিক্যাল সেন্সর রূপে কোনটা ব্যবহৃত হয়, জাগ শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়, সেলের মেডিকেল ইমেজিং এ কোনটা ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে লাইট থেরাপিতে কোনটা ব্যবহৃত হয়। এই 4টা মাস্ট। ওকে, এই 4টা মাস্ট, এই 4টা তুমি হচ্ছে একটু মুখস্থ করবা। এরপরে দৃশ্যমান অবলোহিতের ক্ষেত্রে এই 3টা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমরা বিস্তারিত পড়বো নেক্সট ক্লাসে। আপাতত শুধু একটু দেখে রাখো যে মিডল আয়ারটা যেটা সেটা ব্যবহৃত হয় জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। বাকি যে 2টা আয়ার আছে, একটা হচ্ছে নিয়ার আয়ার এবং ফার আয়ার, এই 2টা ইউজ করা হয় চিকিৎসা ক্ষেত্রে, পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। বিস্তারিত পড়বো আমরা নেক্সট ক্লাসে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এগুলো এখানে অনেক কিছু বিস্তারিত বলা আছে, অনেক কিছু বিস্তারিত পড়তে হবে না, তুমি পড়বা এই চার্ট। এই চার্ট থেকে কি পড়বা, চার্ট থেকে পড়বা তরঙ্গ দৈর্ঘ্য
এবং এদের ব্যবহার পড়ার সময় বুঝতে পারতেছো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, যে দুইটা পরীক্ষাতে বেশি আসছে। জাল টাকা শনাক্তকরণে কোনটা ইউজ করা হয়, আর ক্যান্সার চিকিৎসায় বা ক্যান্সার কোষ ধ্বংসের জন্য কোনটা ইউজ করা হয়, গামা। এই দুইটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে এই টাইপের ম্যাথ কোনো কিছু দেখার দরকার নাই, সাবধান, এই টাইপের ম্যাথ করতে যাবা না, কোনোভাবেই দরকার নাই। চলে আসছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, শুধু তত্ত্বটা একটু রিডিং পড়বা। তত্ত্বটা কি, এই জিনিসটা যে ফোটনের শক্তির পরিমাণ হচ্ছে বিকিরণের ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যার সমানুপাতিক, সমানুপাতিক কথাটাকে একটু হাইলাইট করবা, ঠিক আছে। এরপরে ই ইজ ইকুয়াল টু আমরা কি বলি, এইচ মিউ, এতটুকু একটু দেখে রাখবা, জাস্ট রিডিং। এটাকে বলা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ, এগুলো লেস ইম্পর্টেন্ট। এক আইনস্টাইন ইজ ইকুয়াল টু কত, জ্ঞানমূলক প্রশ্ন যারা মুখস্থ করে ফেলবা। এরপরে এগুলো আবার দেখার আমাদের কিছুই নাই। চলে আসে হচ্ছে বর্ণালী। বর্ণালী তৈরি হওয়ার সময় এখানে শুধু দুইটা লাইন পড়লে এনাফ। একটা হচ্ছে বর্ণালী মাপার যন্ত্রকে বলবো হচ্ছে আমরা স্পেকট্রোমিটার, আর বর্ণালী যে ছবি তৈরি করবে এটাকে বলবো হচ্ছে আমরা স্পেকট্রোগ্রাফ। এই দুইটা কথা। এরপর দেখো হচ্ছে কি বলছে, বর্ণালীকে আমরা দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে পারমাণবিক বা রেখা বর্ণালী, আরেকটা বলছে হচ্ছে এই জায়গাটার মধ্যে দেখো কোন জায়গাতে দেওয়া আছে আণবিক বর্ণালী। দুইটা ভাগে ভাগ করতে পারি, মানে পরমাণু থেকে যদি বর্ণালী তৈরি হয় তাকে বলবো পারমাণবিক বর্ণালী, আর অণু থেকে যদি হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আণবিক বর্ণালী। এগুলো লেস ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, যেটা আমরা শুরুতেই বলে আসছি যে বর্ণালীকে, পারমাণবিক বর্ণালীকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিচ্ছুরণ বর্ণালী। বিচ্ছুরণ বর্ণালী কখন তৈরি হবে, ইলেকট্রন যখন পঞ্চম শক্তি স্তর থেকে নিম্ন শক্তি, পঞ্চম বলতে আমি বুঝাচ্ছি উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে যখন আসবে তখন সেটা হবে হচ্ছে বিচ্ছুরণ বর্ণালী, বা এটা দেখতে কেমন হবে, উজ্জ্বল কালার। আর শোষণ বর্ণালী কখন হবে, যখন নিচ থেকে উপরের দিকে যাবে, এটার কালার কেমন হবে, কালো বর্ণের। এতটুকু জাস্ট উদাহরণ একটা একটা দেয়া আছে, যেমন কার হাইড্রোজেনের বর্ণালী, এবং নিচে দেখবো চারটা দেয়া আছে, কোনটা, এই যে জায়গাতে দেয়া আছে যে হচ্ছে এক্ষেত্রে প্রথমে সোডিয়ামের আয়নের কথা বলা আছে। জাস্ট উদাহরণটা একটু রিডিং পড়বা, আর কিছুই লাগবে না। এরপর আস হচ্ছে বর্ণালীর কথাবার্তা। বর্ণালীর কথাবার্তা আমরা একসাথে একটা কোয়েশ্চেন আকারে দেখবো, তাহলে এনাফ। খেয়াল করো, হাইড্রোজেন বর্ণালী থেকে কি কি কালার তৈরি হবে, এটা এখান থেকে পড়বো না, আমি নিচে দেখাচ্ছি। এই যে সূত্রগুলো আমি শুরুর দিকেও পাচ্ছিলাম, এবং কি বলছি, সূত্রগুলো শুধু রিডিং পরে চলে যাবা। এই সব সূত্র মাথায় রাখতে গেলে তুমি দেখবা ভুলে গেছো যে দৃশ্যমান অঞ্চলে কোন বর্ণালী তৈরি হয়, এটা ভুলে যাবা। তাহলে এগুলো কি করবা, শুধু রিডিং পরে চলে যাবা। এগুলো থেকে শুধু আর এইচ এর মানটা দেখতে বলছিলাম, আর এইচ এর মান দেখবা। তারপরে দেখো হচ্ছে আবার বর্ণালীর কথা বলছে, বর্ণালীর কথা আমরা একসাথে দেখবো। আবার সূত্র কি করবা, রিডিং। তারপরে অবলোহিত রশ্মিতে কোন বর্ণালী, এগুলো আমরা কোশ্চেন আকারে দেখবো। এগুলো দেখার দরকার পড়বে না, এগুলো তুমি একটু রিডিং পড়তে পারো। এই চার্ট সেম, আবার বর্ণালীর কথা বলছে, আমরা একসাথে পড়বো। আবার কি, এখানে কিছুই পড়ার নাই, আর এইচ এর মানটা আবার দেয়া আছে, তুমি আর এইচ এর মানটা শুধু দেখে রাখবা, এগুলা কিচ্ছু লাগবে না। এই জায়গাটা আমরা বলছি যে কোনটা থেকে কোন বর্ণালী থেকে কি কালার আসবে, এটা তুমি একটু দেখে রাখবা। স্পেশালি হাইড্রোজেন থেকে কি কি আসবে এবং মার্কারি থেকে কি কি আসবে। মার্কারিটা পরীক্ষাতে একটু বেশি আসে। মার্কারি থেকে পাই হচ্ছে আমরা লাক্স, এটা মাথায় রাখো। মার্কারি থেকে পাই হচ্ছে লাক্স সাবান। লাক্স মানে কি, লাতে হচ্ছে লাল, কতে হচ্ছে কমলা, শতে হচ্ছে সবুজ। তার মানে পরীক্ষাতে আসবে কি, নিচের কোনটি মার্কারি থেকে প্রাপ্ত বর্ণালী না। তাহলে এই তিনটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই কি, মার্কারির বর্ণালী। ওকে, এরপরে কি আছে, এগুলো আমাদের কিছুই লাগবে না। হাইড্রোজেন বর্ণালীর কথা বলা আছে, একটু আগে দেখছো যে হাইড্রোজেন থেকে চারটা বর্ণালী তৈরি হবে। ওকে, আবার সেম, অবলোহিত অঞ্চলে কোনটা, দৃশ্যমান অঞ্চলে কোনটা, এই বর্ণালীর কথা আবার বলছে। আমরা একটা কোশ্চেন দেখবো, তাহলে ডান, এগুলা দরকার নাই। তারপরে এখানে দুইটা বলা আছে লাইন, এগুলো একটু রিডিং পড়বা শুধু। ওকে, নর্মালি এগুলো ফিজিক্সের পড়ালেখা, তরঙ্গ রিলেটেড, কিন্তু কেমিস্ট্রিতে একটু একটা লাইন দেওয়া আছে, তুমি একটু রিডিং পড়ে চলে যাবা। এই টাইপের ম্যাথ কোনোভাবেই লাগবে না। নর্মালি পরীক্ষাতে প্রশ্ন আসে হচ্ছে এগুলা, তাহলে আমরা এগুলো হচ্ছে একটু এখন দেখবো, এইগুলো দেখলেই ক্লাস শেষ। ওকে, ইউবি অঞ্চল যেটা মানে জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণ, এখান থেকে আমরা নেক্সট ক্লাস শুরু করবো। তাহলে আমরা কোয়েশ্চেনটা একটু দেখে ফেলি। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, খেয়াল করো, আমরা বর্ণালীগুলো এরকম ভাবে পড়তে পারি, যে কোনো একটা নেমোনিক, যার যে মনে হয় নেমোনিক সেটা দিয়ে তুমি পড়তে পারো, অথবা অনেকের এমনিতে মনে থাকে, এমনিতে মনে রাখলে এনাফ। ফজলে হাসান আবেদ তো তোমরা জানো, ব্রাকের প্রতিষ্ঠাতা, লাইবার পাশে উনি বসে আছেন। তাহলে আমরা সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা হচ্ছে লাতে হচ্ছে লাইমেন, বাতে হচ্ছে বামার, পতে হচ্ছে প্যাশচেন, এটা হচ্ছে ব্র্যাকেট, ফতে হচ্ছে ফুন বা ফান্ড, তোমরা যেটাই পড়ো, আর হতে হচ্ছে হ্যামফ্রিস। ওকে, এই জিনিসটা দেখলেই এনাফ। এবার কোয়েশ্চেনটা কি আসবে, কোয়েশ্চেন আসবে হচ্ছে এরকম, কোনটা ভিন্নধর্মী, অ্যান্সারটা কি। অ্যান্সার কি হবে, যে যেরকম নেমোনিক দিয়ে পড়তে পারে, এটা কোনো সমস্যা নাই, যার যেটা মনে থাকে সেটাই। কোয়েশ্চেন হচ্ছে এখানে অ্যান্সার কি।
অ্যান্সার হবে হচ্ছে কি, অ্যান্সার দেখো হচ্ছে একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম, এখান থেকে বর্ণালী থেকে নর্মালি প্রশ্ন কি কি হয় আমি একটু তোমাদের বলে দিচ্ছি। বর্ণালী থেকে নর্মালি এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা কম। খেয়াল করো, বর্ণালী থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে দৃশ্যমান অঞ্চলের বর্ণালী কোনটা। আমরা জানি দৃশ্যমান অঞ্চলের বর্ণালী হচ্ছে বামার, তাই না? দৃশ্যমান অঞ্চলের বর্ণালী হচ্ছে বামার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু এটা আমি এই জায়গাতে লিখি নাই। এরপরে পরীক্ষাতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে বামার যেটা আছে, এটা হচ্ছে বামার দুত্তরিজা, এটা হচ্ছে বামার। বামারের বাম পাশে যেটা আছে সেটা তৈরি হয় ইউবি অঞ্চলে, আর বামারের ডান পাশে যারা আছে তারা হচ্ছে আইআর অঞ্চলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বামার। বামারের বাম পাশে হচ্ছে ইউবি বা অতিবেগুনি, আর ডান পাশে হচ্ছে আইআর বা অবলোহিত। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসে কি, পরীক্ষাতে তোমার এরকম 4টা অপশন দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটা ভিন্নধর্মী। তাহলে দেখো ব্র্যাকেট, পেস্ট এন্ড ফুন্ড এই তিনটাই হচ্ছে কি আইআর অঞ্চলের, কিন্তু লাইমেনটা হচ্ছে ইউবি অঞ্চলের, তার মানে এটা ব্যতিক্রম। অথবা তোমাকে এই 4টাই অপশন তোমাকে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি ইউবি অঞ্চলের বর্ণালী, তাও অ্যান্সার কি, তাও অ্যান্সার লাইমেন। তোমাকে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি আইআর অঞ্চলের বর্ণালী না, তখন অ্যান্সার কি, তখন অ্যান্সার লাইমেন। বুঝছো কিনা? তাহলে বর্ণালী থেকে এই জিনিসগুলো দেখলে এনাফ। এর বাইরে বর্ণালী কি দেখতে হবে আমি বলছি, ওই যে কোনটা থেকে বর্ণালী কি কি কালার তৈরি হয়, ইম্পর্টেন্ট কার কার, হাইড্রোজেনেরটা এবং মার্কারিটটা। মার্কারি থেকে আসবে হচ্ছে লাক্স, আর হাইড্রোজেন থেকে আসবে চারটা কালার, তুমি একটু দেখে নিবা। বর্ণালী থেকে এগুলো পড়লেই কিন্তু এনাফ। বর্ণালীর সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে বর্ণালীর দৃশ্যমান অঞ্চলে কোনটা তৈরি হয়, বামার। আর বাকি যে বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্যগুলা, এগুলো তোমার নিজ দায়িত্বে মুখস্থ করতে হবে, এগুলো আসলে আমার কিছু বলার সুযোগ নাই। তরঙ্গ দৈর্ঘ্যগুলো মুখস্থ করতে হবে, কোনটা কোন কাজে ব্যবহৃত হয় মুখস্থ করতে হবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জাল টাকা শনাক্তকরণে ইউবি, ক্যান্সার চিকিৎসা হচ্ছে গামা। আর আয়ারটাকে আমরা 3টা ভাগে ভাগ করি, নিয়ার এবং ফার ইউজ করি চিকিৎসা ক্ষেত্রে, মিডলটা ইউজ করে হচ্ছে আমরা কি জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে, যেটা আমরা নেক্সট দিন বিস্তারিত দেখব। ক্লিয়ার কিনা বলো? আমরা মাঝখানে একটু ক্লাসের বিভ্রাট হয়েছিল, এই কারণে আসলে একটু সময় বেশি লাগলো, নয়তো আমরা এর আগে কিন্তু আসলে শেষ করে দিতাম, আমাদের ক্লাস শেষ। আমরা যতটুকু পড়ছি এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। পরীক্ষাও হবে জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণের আগ পর্যন্ত। ক্লিয়ার? ওকে, বেশি বিরক্ত করে ফেলছি তাই না? আজকের জন্য শেষ। দেখো আমি যেটা বলছি যে 2 ঘন্টা বা 10 মিনিটের দিক সেদিক হতে পারে, আমি এর মধ্যে কিন্তু শেষ করে ফেলছি। এবং এরকম হয় নাই আমি কিন্তু হচ্ছে যে কোনো টপিক বাদ দিয়ে পড়াই ফেলছি। ওকে, যা তোমার লাগবে ততটুকুই পড়াইছি, এবং যেগুলো তোমাকে হচ্ছে রিডিং পড়তে হবে সেগুলো রিডিং পড়তে বলছি। কোনো টপিক যেটা বুঝাইতে হবে আমি বুঝাই নাই, এরকম কোনো কিছু বাদ দিই নাই। হ্যাঁ, এবং আমার টার্গেট এই যে 2 ঘন্টা 10 মিনিট বা 2.5 ঘন্টা এর মধ্যেই ডান। আর পড়াবো না, কারণ এরপরের দিন যেটা আছে আমরা ইজিলি ওইটাও 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ওকে, তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমরা যে পার্ট আছে নেক্সট ক্লাসে, কি পার্ট আছে আমি তোমাকে বলি। নেক্সট ক্লাসের দিন পড়া থাকবে হচ্ছে আয়ার অঞ্চলের ব্যবহার, তারপরে আমরা পড়বো হচ্ছে দ্রাব্যতা গুণফল, তারপরে পড়বো হচ্ছে দ্রবণীয়তার শর্ত, এরপরে ক্যালাসন, শেষ। ওকে, এই টপিকগুলো আমাদের নেক্সট ক্লাসে টপিকই আছে 4টা বা 5টা। আয়ার অঞ্চলের ব্যবহার, তারপর হচ্ছে একটা পার্ট আছে প্রতিপ্রবাহ অনুপ্রবাহ, এই পার্টটা আছে। প্রতিপ্রবাহ অনুপ্রবাহ একটা পার্ট আছে নেক্সট ক্লাসে, আয়ার অঞ্চলের ব্যবহার আছে, তারপর হচ্ছে আয়ন শনাক্তকরণের কথা বলতে পারো, কিন্তু আয়ন শনাক্তকরণ পড়া হচ্ছে শুধু 2 মিনিটের। তুমি আমি জানি বিশ্বাস করবে না, কিন্তু কালকেই বুঝতে পারবা যে আয়ন শনাক্তকরণ শুধু 2 মিনিটের পড়ালেখা। তারপরে বলছে দ্রবণীয়তার শর্ত, এরপরে ক্যালাসন। এই টপিকগুলো আমরা 2 থেকে 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ কালকে শেষ করে ফেলবো। ওকে, তাহলে আপাতত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ। ক্লাসগুলো কেমন লাগছে একটু জানাও। আমরা নেক্সট ক্লাসে গুণগত রসায়ন ইনশাল্লাহ খুব সুন্দর মতো শেষ করে ফেলবো। ওকে, ঠিক আছে। আর ক্লাসের মধ্যে যে কোয়েশ্চেনও রেডি থাকবে, তোমাদের কিছু এরকম আজগুবি বা উদ্ভট কোয়েশ্চেনও দিতে পারি। কোয়েশ্চেনগুলো আসলে উদ্ভট হইলেও আসলে উদ্ভট না। হ্যাঁ, কোয়েশ্চেনগুলো দিয়ে আমি চেষ্টা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে, এবং কনসেপ্ট আমি আর মনে করি কনসেপ্ট ক্লিয়ার হয়, তাই তো? একটু রিভিউ জানাও। আমরা কিন্তু এই যে কিছু টপিক, এই যে 2P এর কোয়েশ্চেন দিলাম, তারপরে কিছু এরকম অপশন থাকে, অপশনগুলো দিয়ে তোমার হচ্ছে কনসেপ্টটা আমি ক্লিয়ার করার চেষ্টা করি আর কি। তোমরা কিভাবে নাও আমি জানি না, কিন্তু কোয়েশ্চেনটা আসলে তোমাদের জন্য হেল্পফুল হওয়ারই কথা। ওকে, তাহলে সবাইকে আসসালামু আলাইকুম। যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আল্লাহ হাফিজ। আমি স্লাইড দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে টাটা।
ফেসবুকবাসীকে বলেন আমাদের ফেসবুক নাই, তোমাদের ফেসবুক কি কি বলছি? আমি সবারটাই দেখি, আমি কমেন্ট কোন জায়গাতে বাদ দিই এরকম কিছু না। হ্যাঁ, আমি কিন্তু একই সাথে এই যে দেখো হচ্ছে মাউস নিয়ে দাঁড়ানো। হ্যাঁ, আমার সামনে হচ্ছে একবার হচ্ছে আমি এই ওয়েবসাইটটা চেক করি, একবার হচ্ছে ফেসবুকেরটা চেক করি। এরকম মনে করার কোনো কারণে যে আমি কাউকে বঞ্চিত করতেছি। হ্যাঁ, আমি সব জায়গার কমিটি চেক করতেছি। ওকে, এই তোমরা যে বিভিন্ন জায়গাতে বলো অমুকটা বুঝি নাই, আমি কিন্তু দেখো ঠিকই বারবার কিন্তু হচ্ছে ওই টপিকটা বলতেছি, কারণ কি আমি দুই জায়গার কমিটি চেক করতেছি। ওকে, ঠিক আছে, তাহলে শেষ করে দিলাম। এরপরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা হচ্ছে অবশ্যই এর মধ্যে জানাবা টেলিগ্রামে। রিভিউ বলছো? আচ্ছা ঠিক আছে, রিভিউ দেখছি, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, টাটা। এটা কই? স্ট্রিমিং অফের অপশন কই? Stop.